আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সবাই ভালো আছো। আন্তরিকভাবে দুঃখিত একটু লেট হওয়ার জন্য, অনেক জ্যাম ছিল আজকে। আমরা দ্রুত ক্লাস শুরু করে ফেলবো। তোমরা তোমাদের ফ্রেন্ডদেরকে দ্রুত একটু মেনশন দিয়ে দাও। এবং তোমরা সবাই জানো আজকে ক্লাসে আমরা পর্যাবৃত্ত গতি পড়বো। তো আগে কমেন্টে জানিয়ে ফেলো আমার ভয়েসটা ক্লিয়ার আছে কিনা এবং লেখা ক্লিয়ারলি দেখতে পাচ্ছ কিনা, এই দুটো জিনিস এনশিওর করো। আমি দ্রুত ক্লাসটা শুরু করে ফেলতেছি। আমার ভয়েসটা ক্লিয়ার আছে কিনা এবং লেখা ক্লিয়ারলি দেখতে পাচ্ছ কিনা, এই দুটো জিনিস এনশিওর করো। আমি দ্রুত ক্লাসটা শুরু করতেছি। আমাদের আজকের আলোচ্য চ্যাপ্টারটা হচ্ছে পর্যাবৃত্ত গতি। ঠিক আছে, পর্যাবৃত্ত গতি অর্থাৎ ফিজিক্স ফার্স্ট পার্ট যে অষ্টম অধ্যায়টা রয়েছে, এটা কিন্তু ভালো ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার এবং এটার সাথে কিন্তু অ্যাকচুয়ালি তোমার মহাকর্ষ বিকর্ষ কিন্তু রিলেটেড সিকিউ আসে। হ্যাঁ, মানে মিক্স সিকিউ আসে আর কি। তো তোমরা আগে একটু কমেন্টে জানিয়ে ফেলো আমার ভয়েসটা ক্লিয়ার আছে কিনা এবং লেখা ক্লিয়ারলি দেখতে পাচ্ছ কিনা। একটু তাড়াতাড়ি কমেন্টে জানিয়ে ফেলো যে আমার ভয়েসটা ক্লিয়ার আছে কিনা এবং লেখা ক্লিয়ারলি দেখতে পাচ্ছ কিনা। ওকে, তোমরা সবাই বলতেছো যে হ্যাঁ ভাইয়া ক্লিয়ার আছে। ভাই এক্সাম নিবেন না? হ্যাঁ ভাই এক্সাম নিব, এক্সাম অবশ্যই নিব, আমরা এক্সাম অবশ্যই নিব। আচ্ছা ঠিক আছে, আমরা চলো পড়া শুরু করে ফেলি, যেহেতু তোমরা সবাই বলছো যে এভরিথিং ইজ ফাইন। সো লেটস স্টার্ট। তো আমাদের আজকের ক্লাসে প্রথম যে টাইপটা, সেই টাইপটার নাম হচ্ছে সরল দোলগতি। তো এইখানে কনসেপ্টটাকে তোমাদেরকে বোঝা লাগবে যে এই চ্যাপ্টারে কি কি টাইপের গতি আছে। নাম্বার ওয়ান হচ্ছে পর্যাবৃত্ত গতি। এই চ্যাপ্টারে সবার প্রথমে তোমাকে যেটা শিখা লাগবে সেটা কি? পর্যাবৃত্ত গতি। সর্বপ্রথম কি শিখবা বলো দেখি? পর্যাবৃত্ত গতি। তো পর্যাবৃত্ত গতি কাকে বলে? দেখো, এই যে আমি যদি একটা সাইন ওয়েভ আঁকি, এটা কিন্তু একটা পর্যাবৃত্ত গতি। কিভাবে? এটা হচ্ছে একটা নির্দিষ্ট সময় পর রিপিটেশন ঘটতেছে। মনে রাখবা পর্যাবৃত্তটা কার সাথে কানেক্টেড? রিপিটেশনের সাথে কানেক্টেড। ঠিক আছে, রিপিটেশন যদি ঘটে নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট স্থান পর পর, তাহলে সেটাকে আমরা পর্যাবৃত্ত গতি বলবো। যেমন এখান থেকে এতটুকু পর্যন্ত গেল, ভালো কথা, আবার দেখো রিপিট ঘটছে, এটা পর্যাবৃত্ত গতি। আবার তোমার ধরো সরল দোলন গতি যেটা আছে, যে তুমি এই যে এই চিত্রের দিকে একটু ফোকাস করো, তুমি যখন ছেড়ে দিলা একটা নির্দিষ্ট সময় পর অতিক্রম করতেছে, এটা কিন্তু পর্যাবৃত্ত গতি বলতে পারবা। আবার তুমি এটাকে সরল স্পন্দন গতিও বলতে পারবা। এটাকে কি বলা যাবে? সরল স্পন্দন গতিও বলতে পারবা। এখন সরল স্পন্দন গতির একটা বৈশিষ্ট্য আছে, সেটা হচ্ছে এফ প্রপোর্শনাল টু কত? মাইনাস এক্স। আবার আমরা যদি এফ ইজ টু এম এ, তো এম তো একটা কনস্ট্যান্ট, তাহলে আমরা এটা বলতে পারি এ প্রপোর্শনাল টু মাইনাস এক্স। ঠিক আছে, সো সরল স্পন্দন গতির একটা বৈশিষ্ট্য তুমি শিখে ফেললা, এটা কিন্তু সরল রৈখিক। সরল স্পন্দন গতিটা কিরকম? সরল রৈখিক। ঠিক আছে, আমরা ছোট ছোট কিছু থিওরি শিখলাম। হ্যাঁ, তো তোমার লাগবে কি কি? তোমার লাগবে ম্যাথের ক্ষেত্রে তোমার একটু গ্রাফ সম্পর্কে ভালো আইডিয়া রাখা লাগবে। যেমন এই প্রশ্নটা দেখো, সরল ছন্দিত গতিতে স্পন্দন দুইটা কণার একটা সরণ দিয়ে দিছে হচ্ছে এ সাইন ওমেগা টি, আর একটা সরণ দিয়ে দিছে হচ্ছে এ কস ওমেগা টি। তো স্যার বলছে এদের মধ্যকার দশা পার্থক্য কত। হ্যাঁ, তোমাকে আগে গ্রাফ আঁকা লাগবে ভাই। তুমি ফার্স্টে হচ্ছে সাইনের গ্রাফ আঁকো। এই যে ধরো সাইনের গ্রাফটা আমি আঁকলাম সাদাটা দিয়ে, আর হলুদটা দিয়ে আমি কি কজের গ্রাফ আঁকবো। হলুদটা দিয়ে আমি ধরো যে কজের গ্রাফ আঁকলাম। এখন তোমাকে প্রশ্ন করছে এটা দশা পার্থক্য কত। আগে তোমার জানা লাগবে দশা পার্থক্য জিনিসটা কি। দেখো সাইনের ক্ষেত্রে আমরা এভাবে বলতে পারি এক্স ওয়ান সমান সমান এ সাইন থিটা। ওমেগা টি কে তুমি তাহলে থিটাও লিখতে পারো, সমস্যা নেই। হ্যাঁ, থিটা মানে ওমেগা টি। আর এক্স টু সমান সমান কত? এ কস থিটা। এখন তোমরা কিন্তু ম্যাথে পড়ছো, তোমার তারেক ভাই শিখাইছে সাইনের সাথে কজের একটা সুন্দর একটা সম্পর্ক আছে। সেই সুন্দর সম্পর্ক কি? যে 90 ডিগ্রি যদি আমরা প্লাস মাইনাস করি, তাহলে কিন্তু একটার সাথে আমরা একটা রিলেট করতে পারি। ঠিক আছে, মানে ব্যাপারটা হচ্ছে এ সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা। আমরা কস থিটাকে কি লিখতে পারি? আমরা কস থিটাকে কিন্তু সাইন 90 মাইনাস থিটা লিখতে পারি। সো এখানে খেয়াল করে দেখো, এখানে হচ্ছে থিটা আর এখানে হচ্ছে 90 মাইনাস থিটা। তো স্যার কি চাইছে? স্যার চাইছে দশা পার্থক্য। তো তার মানে x1 এর দশা হইতাছে গিয়া থিটা, আর x2 এর দশা হইতাছে গিয়া 90 মাইনাস থিটা। ঠিক আছে, তো এখন যদি তোমাকে আমি বলি যে তুমি দশা পার্থক্য নির্ণয় করে দাও, তো এই দুটোর মধ্যে ডিফারেন্স অ্যাকচুয়ালি তুমি কত পাবা? 90 ডিগ্রি তুমি ডিফারেন্স পাবা। ঠিক আছে, তার মানে আমরা উত্তর কি বলতে পারি? 90 ডিগ্রি। সো এটা হচ্ছে আমরা ম্যাথমেটিক্যালি দেখলাম। আর যদি গ্রাফ থেকে দেখো, তাও উত্তর 90 ডিগ্রি। কিভাবে? দেখো, আমরা জানি হচ্ছে সাইন 0 ডিগ্রির মান কত? 0। এই যে দেখো, এই যে সাদা দাগটা, সাইন 0 ডিগ্রির মান কত? 0। এবার আসো সাইন 90 ডিগ্রির মান কত? দেখো তো, সাইন 90 ডিগ্রির মানও 0। হ্যাঁ, এই যে এটা কোনটা? এটা হচ্ছে যে এই বিন্দুটা। তো সরি, কস 90 ডিগ্রির মান কত? 0। তাহলে আমরা হচ্ছে দুইটা গ্রাফই একটা বিন্দু পেয়ে গেলাম। ঠিক আছে, এই যে এই অক্ষ বরাবর, এই যে ওয়াই অক্ষ বরাবর আমরা দুইটা বিন্দু পেলাম। এটা একটা বিন্দু, এটা একটা বিন্দু।
তো নিচে যে বিন্দুটা এটা হচ্ছে সাইন ওয়েভের জন্য, আর উপর যে বিন্দুটা এটা হচ্ছে কজ ওয়েভের জন্য। হ্যাঁ, তো দুইটা তো ওয়াই অক্ষ বরাবর আমি সেম ভ্যালু রাখছি, তো ওয়াই অক্ষ বরাবর সেম ভ্যালু রেখে আমরা এক্স এর যে আমরা ডিফারেন্স গুলো আমরা পাইতেছি, দেখো ওয়াই অক্ষ বরাবর এখানে একটা ভ্যালু পাইছি, এখানে একটা ভ্যালু পাইছি। হ্যাঁ, এটার ভ্যালু হইতেছে গিয়ে 0 আর এটার ভ্যালু হইতেছে গিয়ে এটা উপরের দিকে আর কি। তো ফার্স্ট অফ অল এই যে আমি যে ডিফারেন্সটা পাইলাম, এই ডিফারেন্সটা অ্যাকচুয়ালি কত ডিগ্রি হবে? 90 ডিগ্রি ডিফারেন্স হবে, কারণ এই জিনিসটা এখানে আইসা পড়তেছে কততে? 90 ডিগ্রিতে আইসা ডিফারেন্সটা ক্রিয়েট হচ্ছে। ক্লিয়ার? তোমরা যারা বুঝো নাই, তাইলে গ্রাফ থেকে যারা বুঝো নাই, বোঝা দরকার নাই, তোমরা এখান থেকে তাকাও যে সাইন 0 ডিগ্রি মান 0, সাইন 90 ডিগ্রি মানও 0, তার মানে এই দুইটার মধ্যে ডিফারেন্স কত? 90 ডিগ্রি, এই জন্য উত্তর হবে 90 ডিগ্রি। ক্লিয়ার? সো উত্তর হবে π/2। আচ্ছা, নেক্সট কোশ্চেন। এখানে স্যারের চিত্র দিছে, দিয়া বলছে যে প্রদর্শিত তরঙ্গে পি ও কিউ বিন্দু দশা পার্থক্য কত। তো তোমাকে আগে পি বিন্দু আইডেন্টিফাই করতে হবে, পি বিন্দু হচ্ছে এই জায়গাটায় আর কিউ বিন্দু হচ্ছে এই জায়গাটায়। এখন তোমাকে দশা পার্থক্য খুঁজে বের করতে হবে। কেমনে খুঁজে বের করবা? তুমি ঘর গুনবা। হ্যাঁ, মনে রাখবা এখান থেকে এতটুকু, এই এতটুকু হচ্ছে 90 ডিগ্রি। ক্লিয়ার? এখান থেকে এতটুকু 90 ডিগ্রি, এখান থেকে আবার 90 ডিগ্রি, তার মানে একটা হাফ সাইকেল। এটাকে আমি কি নাম দিচ্ছি? এটাকে নাম দিচ্ছি আমি হাফ সাইকেল। একটা হাফ সাইকেল তাহলে কত ডিগ্রি? 180 ডিগ্রি। একটা হাফ সাইকেল কত ডিগ্রি? 180 ডিগ্রি। তো এতটুকু হচ্ছে 180 ডিগ্রি। আচ্ছা, তো তার মানে তুমি এখন হাফ সাইকেল কয়টা আছে সেটা গুনো, তাইলেই তো হয়ে যায়। তো আমার জার্নি স্টার্ট হবে এখান থেকে, জার্নি শেষ হবে এখানে গিয়ে। তো তোমার হাফ সাইকেল টোটাল কয়টা আছে? এইটা একটা হাফ সাইকেল, তো এখানে একটা 180 ডিগ্রি পাইলাম, এখানে একটা হাফ সাইকেল, এখানে একটা 180 ডিগ্রি পাইলা, এখানে একটা হাফ সাইকেল, এখানে একটা 180 ডিগ্রি পাইলা। তাহলে 180 টোটাল কত হলো বলো দেখি? 540 ডিগ্রি। আরো বাকি আছে, এই এতটুকু বাকি আছে, আর এখান থেকে এতটুকু বাকি আছে। এটা অর্ধেক, তারপর এটা মিলে আবার 180 হলো। তাহলে 180 চারটা 180। তাহলে 18 নামটা করো, 18 দুগুণ কত? 36, 3 18 54, 4 18, তুমি হচ্ছে 36 কে তুমি হচ্ছে ডাবল করলে পেয়ে যাবা 72। সো আমরা পাচ্ছি 720 ডিগ্রি। তো এখন একটা খেয়াল করে দেখো, 720 ডিগ্রিকে যদি আমরা পাই আকারে কনভার্ট করি, আমরা জানি পাই মানে কি 180 ডিগ্রি, সো এটাকে 4 পাই পেয়ে যাচ্ছি। খুবই সিম্পল। হ্যাঁ, বা আমরা আরেকভাবে বলতে পারি একটা হাফ সাইকেল মানে একটা পাই। তাই এখানে একটা পাই, এখানে একটা পাই, এখানে একটা পাই, কয়টা পাই হলো? 3টা পাই হলো। আর এখানে অর্ধেক আর এখানে অর্ধেক মিলে আরেকটা পাই হলো, তাই টোটাল 4টা পাই হলো। সো আনসারটা হবে কত? 4 পাই হবে। আনসারটা হবে 4 পাই। পরের প্রশ্ন, সরলসন্ধিত স্পন্দনে গতিশীল একটি কণা সরণ বনাম সময় গ্রাফটা দেখানো হলো, কণাটির আদি দশা কত? দেখো ভাইয়া, শুরু হয়েছে উপরের থেকে, তোমার আগেই বলছি উপরের থেকে শুরু হইলে, এটা খেয়াল করে দেখো, এটা উপরের থেকে শুরু হইলে আদি দশা 90 ডিগ্রি, আর নিচ থেকে শুরু হইলে আদি দশা 0 ডিগ্রি। কেন? এটা ব্যাখ্যা আছে। ওই যে আমরা পড়ছিলাম y = ধরো তোমার cos থিটা, তো থিটার মান যদি 90 ডিগ্রি হয় তাইলে আমরা বলতে পারবো যে হ্যাঁ y এর মান 0। তাহলে y এর মান 0 হয় যেই বিন্দুতে গিয়ে সেইটা। y এর মান 0 হইছে কোন বিন্দুতে এসে বলো তো? এই বিন্দুটাতে এসে। এবং এটা কত ডিগ্রি? এটা 90 ডিগ্রি। সো এটা আদি দশা কত হবে? 90 ডিগ্রি। এটা আদি দশা কত হবে? 90 ডিগ্রি। শর্টকাট টেকনিক কি? উপর থেকে শুরু হলে 90 ডিগ্রি, নিচে থেকে শুরু হলে 0 ডিগ্রি। ঠিক আছে? যদি এখান থেকে গ্রাফ শুরু হয় এটা আদি দশা হবে 90 ডিগ্রি, যদি এখান থেকে গ্রাফ শুরু হয় তাহলে এটা আদি দশা হবে 0 ডিগ্রি। আশা করি ক্লিয়ার হয়ে গেছে। তারপরে প্রশ্ন, একই রকম প্রশ্ন, যে পি বিন্দুর সাপেক্ষে এ ও সি বিন্দুর পথ পার্থক্যের অনুপাত নির্ণয় করো। হ্যাঁ, ফার্স্টে হচ্ছে পি বিন্দুর সাপেক্ষে, তোমাকে আগে পি বিন্দু খুঁজে বের করতে হবে। পি বিন্দু হচ্ছে এই জায়গাটায়। ঠিক আছে? এরপর তোমাকে কি করতে হবে? এ বিন্দু খুঁজে বের করো। এ বিন্দু হচ্ছে এই জায়গাটায়, এটা হচ্ছে এ বিন্দু, এটা হচ্ছে পি বিন্দু। তো তুমি কি কাজ করবা? এখান থেকে এতটুকুর ডিস্টেন্সটা আগে বাইর করবা। এখান থেকে এতটুকু ডিস্টেন্স কত? খুবই সহজ, ওই যে আগের মতো, এটা পুরোটা একটা পাইতেছো হাফ সাইকেল, আবার এখানে আবার অর্ধেক অর্ধেক, সো দুইটা হাফ সাইকেল পাচ্ছ। সো পি থেকে এর ডিস্টেন্সটা তুমি কত? 2 লিখতে পারবা। ওকে, এবার আসো পি থেকে সি এর ডিস্টেন্স। এবার আসবে কি? পি থেকে সি এর ডিস্টেন্স, সারে অনুপাত চাইছে, মানে ph/pc চাইছে। এবার তুমি পি থেকে সি এর ডিস্টেন্সে আসো, তো পি এর থেকে সি এর ডিস্টেন্স এটা গুণত, এটা হাফ সাইকেল, এই যে এটা দুইটা মিলে একটা হাফ সাইকেল হইছে। ঠিক আছে? সো এটা দুইটা মিলে একটা হাফ সাইকেল হইছে, তার মানে উত্তর কত হবে? 2:1। এটা জাস্ট গুণলেই তুমি পারবা, এটা বাচ্চাদের মতো। আমি আবারও রিপিট করি যে এখান থেকে এতটুকু হচ্ছে পি থেকে এর ডিস্টেন্স। ঠিক আছে? পথ পার্থক্য মানে কিছুই না, ডিস্টেন্স। পথ পার্থক্য মানে ডিস্টেন্স। তো পি থেকে এর ডিস্টেন্সটা আমরা পাইলাম, এটা একটা পাইলাম, আর এই দুটা মিলে আবার একটা। ঠিক আছে? সো দুইটা হাফ সাইকেল, সো এই জন্য 2 লিখছি। আর পি থেকে সি এর মধ্যে এইটা আর এটা মিলে একটা হাফ সাইকেল হইছে, এই জন্য 1 লিখছি। সো আনসারটা হবে 2:1। ঠিক আছে? সো আনসারটা হবে 2:1। এরই মাধ্যমে আমাদের টাইপ 1টা শেষ। টাইপ 1টা জাস্ট ছিল বেসিক তরঙ্গ। ঠিক আছে? সো এতক্ষণ আমরা যা পড়ছি ওটা অ্যাকচুয়ালি তরঙ্গ চ্যাপ্টারের সাথে রিলেটেড ছিল। এখন আমরা চলে যাচ্ছি আমাদের এই চ্যাপ্টারটা, এই যে সিম্পল হারমোনিক মোশন, t = 2√m/k। হ্যাঁ, এই রিলেটেড যে ম্যাথ গুলো আছে, বা কে রিলেটেড যে ম্যাথ গুলো আছে, f = kx। হ্যাঁ, এই রিলেটেড ম্যাথ গুলো হচ্ছে আমরা এখন করে ফেলবো। আচ্ছা, একজন বলছে যে ভাইয়া ফার্স্ট 1 নংটা বুঝি নাই,
আচ্ছা 1 নংটা আমি আরেকবার বুঝাই তাহলে, হ্যাঁ আর একটু স্লো আগাইতে বলছো, আচ্ছা আমি স্লো আগাবো। তোমরা 1 নংটা আরেকবার বুঝাই দিতে বলছো, এটা আরেকবার বুঝাই দিতে বলছো, ওকে ফাইন, তাহলে আমি 1 নংটা আরেকবার বুঝাই। দেখো স্যার এখানে কোশ্চেনে কি বলছে, বলছে যে সরল ছন্দিত গতিতে স্পন্দনরত দুটি কণার সরণ x1 = a sin ওমেগা টি, ঠিক আছে, আর x2 = a cos ওমেগা টি। কোশ্চেন হলো এদের মধ্যকার দশা পার্থক্য কত। তো আমরা ফার্স্টে কি লিখবো, x1 = a sin ওমেগা টি। ওমেগা টি কে তুমি থিটা লিখতে পারবা, এটা ফর্মুলা যে থিটা = ওমেগা টি। তাহলে আমরা জিনিসটাকে এভাবে লিখতে পারি, x1 = a sin থিটা, অনুরূপভাবে x2 = a cos থিটা। এখন তোমাকে এই দুইটার মধ্যে দশা পার্থক্য বের করতে হবে। দশা পার্থক্য কেমনে বের করে, দশা পার্থক্য বের করার টেকনিকটা হচ্ছে ভ্যালু দিয়ে, ঠিক আছে। এখানে তো সাইন, তাহলে আমরা কি করবো, সাইনের হচ্ছে এমন একটা ভ্যালু নিব যার মান 0, sin 0 ডিগ্রির মান 0, sin 0 ডিগ্রির মান 0, ওকে। এবার আসো কজের ক্ষেত্রে সেম কাহিনী ঘটাও, কজের এমন একটা মান নাও যার উত্তরটা আসবে 0। এটা তোমরা জানো 90 ডিগ্রি, যে cos 90 মান 0, তাহলে কি লিখবা, cos 90 ডিগ্রির মান 0। দেখো এই পাশ মিলা গেছে গা, তো ডান পাশ মিলাইতে পারলেই চলবে। তখন তুমি কি করবা, বাম পাশ বিয়োগ করে দিবা, এটাই দশা পার্থক্য, এটা চোরা টেকনিক, ঠিক আছে। ডান পাশ যদি মিলে যায় তাহলে বাম পাশের বিয়োগ ফলটাই হচ্ছে দশা পার্থক্য। তাহলে 90 বিয়োগ 0, তাহলে উত্তর কত ডিগ্রি হলো, 90 ডিগ্রি হলো। সো আনসারটা হবে π/2। তো তোমরা যারা বলছিলে যে বুঝো নাই তারা এখন কমেন্টে বলো বুঝছো কিনা, আমি একটু স্লো পড়াবো এখন, সমস্যা নেই। আসলে হইতেছে কি, কখন ফাস্ট হয়ে যায়, মানে তাড়াহুড়া করে ইয়ার থেকে আসছি, তো আমি হেঁটে আসছি, রাস্তা অনেক জ্যাম, তো ওটার মধ্যে যে একটু উত্তেজনা ছিল, উত্তেজনাটা এখনো রয়ে গেছে, উত্তেজনা চোটে জোরে মানে দ্রুত পড়ানো শুরু করে দিছি, হ্যাঁ। আচ্ছা এখন আমি স্লোলি পড়াবো, কোনো চিন্তা নাই। আচ্ছা তো এখন টাইপ টুটা হচ্ছে রেডিমেড সূত্রটা কি বলো তো ভাইয়া, সূত্রটা হচ্ছে t = 2π√m/k। তো চলো আগে পরিচয়টা জানার চেষ্টা করি। t মানে হচ্ছে তোমার দোলনকাল, m মানে হচ্ছে একটা বস্তু, ঠিক আছে, k মানে হচ্ছে স্প্রিং ধ্রুবক। তার মানে কি, তার মানে বা পর্যায়কাল বলে সুন্দর হয়, দোলনকাল না বলে পর্যায়কাল বলবা, কারণ স্প্রিং এর ক্ষেত্রে দোলন হয় না, স্প্রিং এর ক্ষেত্রে পর্যায় হয়। একটা স্প্রিং যখন তুমি ধরে এভাবে ছেড়ে দাও, সে এরকম করতে থাকে, এটাকে দোলন না বলে এটাকে পর্যায় বলবা। তো স্যারে দেখবা সব ডাটাই দিয়ে দিচ্ছে, তোমাকে ম্যাথ করতে হবে, জাস্ট সূত্রটা পরিচয় জানলেই চলবে, সূত্রের পরিচয় আমরা জেনে গেছি। তো চলো প্রশ্ন পড়ি। প্রশ্নে বলছে একটি স্প্রিং এর সাথে ঝুলানো m কেজি ভর, খেয়াল করো স্যারে এখানে m এর মান দেয় নাই, m কে mই রেখে দিছে। m কেজি ভরের একটি বস্তুর স্পন্দনের পর্যায়কাল হচ্ছে 2 সেকেন্ড, তো স্যারে t এর মানটা দিয়ে দিছে 2 সেকেন্ড, ঠিক আছে। তার মানে ভর যখন m তখন t এর মান 2, খেয়াল করো ভর যখন m তখন t এর মান 2। আচ্ছা তো পরে কি বলছে, যদি ঝুলন্ত ভরের পরিমাণ 2 কেজি বৃদ্ধি করা হয়, তার মানে কি, এখন ভর যদি হয়ে যায় m+2, তখন পর্যায়কাল কত, 1 সেকেন্ড বৃদ্ধি পায়। তো পর্যায়কাল আগে ছিল 2 সেকেন্ড, এখন আরো 1 সেকেন্ড বৃদ্ধি পাবে, মানে হয়ে যাবে 3 সেকেন্ড। সো নতুন t এর মান হয়ে যাবে 3। স্যার কি চাইছে, স্যার চাইছে m এর মান। তো এখানে কি দুইটা আলাদা আলাদা ডাটা না, সো m1 m2 দিয়ে আমরা ম্যাথটা করে ফেলবো। তো এটা হচ্ছে আমাদের m1, এটা হচ্ছে আমাদের t1, এটা হচ্ছে আমাদের m2, এটা হচ্ছে আমাদের t2। আশা করি ক্লিয়ার হয়ে গেছে, ঠিক আছে। সো আমরা তাহলে এটা বলতে পারি যে এই ইকুয়েশন থেকে যদি আমরা একটু ভালো মতো তাকাই, t এর সাথে m এর সম্পর্ক এরকম বর্গমূলের সমানুপাতিক, তাহলে আমরা এটা লিখতে পারি যে t √m। এটা আমরা ওই ইকুয়েশন থেকে আমরা এটা লিখতে পারি। এখন তোমার কাজ কি, তোমার কাজ হচ্ছে ইকুয়েশন বের করা। তোমরা সবাই জানো প্রপোর্শন উঠে কিভাবে, প্রপোর্শন উঠানোর একটা রুল আছে, বাম পাশে যেটা থাকে সেটা উপরে একবার লিখবা, নিচে একবার লিখবা, আবার ডান পাশে যেটা আছে সেটা উপরে একবার লিখবা, নিচে একবার লিখবা, তারপরে 1 দিবা 2 দিবা, 1 দিবা 2 দিবা। একটু আগে তোমাদেরকে বলছি m1 মানে হচ্ছে m, তাহলে m1 এর জায়গায় m বসায় দাও। একটু আগে তোমাদের বলছি m2 মানে হচ্ছে m+2, তাহলে m2 জায়গায় কি বসাবা, m+2। একটু আগে তোমাদের বলছি t1 মানে হচ্ছে 2, t1 মানে 2। একটু আগে তোমাদের বলছি t2 এর মান হচ্ছে 3, তাহলে t2 এর মান 3। এখন তোমার কাজ ভাই কোনাকুনি গুণটুন করে m এর মান বের করে ফেলো, খেলা শেষ। খুবই সহজ। তাহলে এখন কিভাবে খেলা শেষ করবা, উভয়পক্ষকে স্কয়ার করে দাও, স্কয়ার করলে রুটটা চলে যাবে, তার মানে হয়ে যাবে 4/9 = m/m+2। এবার কোনাকুনি গুণ করে দাও, 9m = 4m + 4 × 8, তার মানে 5m = 8। m এর মান কত হবে, 8/5, 8/5 এর মান কত, 1.6, ঠিক আছে। সো উত্তর হবে 1.6 কেজি। এখন তোমরা কমেন্টে জানাবা
যে ম্যাথটা বুঝতে পারছো কিনা। উত্তরটা হবে 1.6 কেজি। কমেন্টে দ্রুত জানিয়ে ফেলো ভাইয়া বুঝতে পারছো কিনা। একটু দ্রুত কমেন্টে ভাইয়া জানিয়ে ফেলো পুরোপুরি বুঝতে পারছো কিনা। পুরোপুরি বুঝতে পারছো কিনা কমেন্টে জানিয়ে ফেলো। আচ্ছা, মিল্টন খন্দকার ইজ ওয়াচিং, তারপর হচ্ছে মিনু, মারজাহান, সিয়াম। আচ্ছা, মোহাম্মদ সিয়াম বলছে ভাইয়া ফ্র্যাকশন এত ভালো পারেন কেমনে, মানে ভগ্নাংশ মানটা আমি কিভাবে এত দ্রুত করলাম। আচ্ছা ভাইয়া, এটার জন্য আসলে কি প্র্যাকটিস, ফ্র্যাকশনের মানগুলা তো আর মুখস্থ করে আসলে হয় না, দুনিয়া তো প্রচুর ফ্র্যাকশন। ও প্রশ্ন করছে যে 8 বাই, এই যে এখানে যে আমি ডাটাটা বের হয়েছিল 8/5, এটা কিভাবে আমরা তাড়াতাড়ি 1.6 বললাম। তো চলো এই টেকনিকটা আমি দেখাই আমি কিভাবে এগুলো বের করি। ফার্স্ট অফ অল আমি ফোকাস করি যে এইটা ছোট নাকি এইটা ছোট, আগে এটা তাকাই। বুঝাই দিতেছে হর ছোট লব বড়, তো লব যদি বড় হয় উত্তর অবশ্যই একের চেয়ে বড় হবে। এখন তুমি নিচে যেটা থাকবে সেটা নামটা পড়বা। 5 একে 5, 5 দুগুণ 10। খেয়াল করে দেখো আমার উপরের ডাটা কিন্তু 10, মানে 10 যদি হইতো, উপর ডাটা যদি 10 হইতো তাহলে 10/5 করে কত 2 হইতো, কারণ আমার উপর ডাটা তো 10 না, তার মানে আমার উত্তরটা 2 হবে না, 2 এর চেয়ে ছোট হবে। ক্লিয়ার? 2 এর চেয়ে ছোট হবে। এখন ছোট হয়ে কত হবে সেটা বোঝার জন্য তোমাকে ভাগশেষ বের করতে হবে। ভাগশেষ বের করা খুবই ইজি। উপরে 8 আছে নিচে 5 আছে, বিয়োগ করে দাও। 8 থেকে 5 বিয়োগ করলে কত থাকে? 3 থাকে। হ্যাঁ 3 থাকে, তাহলে 3/5, 3/5 যে কোনো একটা বাচ্চাও বলতে পারবে 0.6, 0.6। এখন হয়েছে কি, ওই যে আমার ছিল 8 আমি লিখছি 3, এটা রিজন আছে। বাকি যে 5 আছে ওই 5 কে 5 দিয়ে ভাগ করে তো 1 হয়, ঠিক আছে। ওই একটা আসলে আমি পরবর্তীতে যোগ করে নিব মনে মনে, 0.6 এর সাথে 1 যোগ করলে তো 1.6 হয়। ক্লিয়ার? বা আমি আরেকভাবে বলতে পারি যে 5/5 তোমরা সবাই জানো 1, 6/5 কত হবে? এটা একের চেয়ে তো বড় হবে তাই না, 1 সামথিং হবে, তো বুঝাই দিতেছে সামথিং কত হইব। ওই যে 6 থেকে 5 বিয়োগ করবা 1 হবে, ওই 1 কে 5 দিয়ে ভাগ করবা, 1 কে 5 দিয়ে ভাগ করলে 0.2 হয়, তার মানে 1.2 হবে উত্তর। উত্তর হবে 1.2। এবার আসো 7/5। 7/5 এর ক্ষেত্রে একই কাহিনী, 5 একে 5, তো 5 এর চেয়ে তো বড় উপরে ডাটাটা, ঠিক আছে, কিন্তু আবার 5 দুগুণ 10, আবার 10 এর চেয়ে ছোট, সো বোঝা যাচ্ছে উত্তরটা 1 এর চেয়ে বড় কিন্তু 2 এর চেয়ে ছোট। ঠিক আছে, এখন কত হবে? 1 পয়েন্ট সামথিং হবে, এটা তো বুঝতে পারছো, বাট সামথিংটা কত সেটা বোঝার জন্য উপরেটা থেকে ছোটটা বিয়োগ করবা। 7 বিয়োগ 5 করলে 2 হয়, 2 কে 5 দিয়ে ভাগ করলে 0.4 হয়, সো এখানে একটা 0.4 লাগাই দিবা। ঠিক আছে, তো 7/5 8/5 করলে 1.6 হয়। আশা করি পুরোপুরি ক্লিয়ার হয়ে গেছে। আমরা হচ্ছে এখন একটা সিকিউ সলভ করব। সিকিউটা কোথায় আসছে? ঢাকা বোর্ড 2022 সালে আসছে। দেখো প্রশ্নে বলছে যে দুটি স্প্রিং এর স্প্রিং ধ্রুবক K1, এই এখানে সারি দিয়ে দিছে K1 এবং K2 সারি দিয়ে দিছে। বলছে যে এম এর মান যদি 4.5 কেজি এবং এম প্রাইম ভরের দুটা বস্তু চিত্র অনুসারে যুক্ত থেকে মসৃণ মেঝেতে দুলতে সক্ষম। তো স্যার এখানে কি চাইছে? স্যার এখানে চাইছে উদ্দীপকের 2 নং চিত্রে। উদ্দীপকের 2 নং চিত্র কোনটা বলো ভাইয়া? এইটা 2 নং চিত্র, মানে এইটা। খেয়াল করে দেখো এখানে কিচ্ছু নাই, এখানে জাস্ট একটা স্প্রিং লাগায় রাখছেন, একটা K2 একটা স্প্রিং খালি লাগায় রাখছে। K2 এর মানটা কত? 2000। K2 মানে কি? স্প্রিং ধ্রুবক। ঠিক আছে, বলছে যে উদ্দীপকের 2 নং চিত্রে স্প্রিং এর কৌণিক কম্পাঙ্ক কত হবে। তো ভাইয়া কৌণিক কম্পাঙ্ক ওমেগার ফর্মুলাকে তোমার জানা লাগবে। হ্যাঁ আমরা সবাই জানি ওমেগা সমান সমান 2π/t। এটা ভাই সে অনেক আগে শিখাইছে, এটা নিউটনের বলবিদ্যাতেও শিখাইছি। আর একটু আগে তোমাদের একটা সূত্র মাত্র শিখাইলাম, t = 2π√m/k। এই যে ফর্মুলাটা মাত্র শিখাইলাম। ধরে নিলাম তুমি চ্যাপ্টার কিচ্ছু পারো না, এখন এটা মুখস্থ করো, t = 2π√m/k। এখন এই ডাটাটা এখানে বসায় দাও। হ্যাঁ তাইলে কত দাঁড়ায়? 2π√m/k। 2π কাটাকাটি, এটা উল্টায় যাবে, তাহলে ওমেগা সমান সমান কি দাঁড়াচ্ছে? √k/m দাঁড়াচ্ছে। তো স্যার 2 নং চিত্রের জন্য বের করতে বলছে, তাইলে কে এর মান কত হবে? 2 নং এরটা, তো 2 নং এর কে এর মান স্যারে দিয়ে দিছে 2000, তাহলে উপরে হবে 2000। আর m কোনটা হবে? বস্তুর ভর। তো বস্তুর ভর তো স্যারে মনে হয় দিয়ে দিছে, দেখো তো এই m বস্তু ঝুলায় রাখছে, তাহলে m বস্তুর ভর কত? 4.5 কেজি। অঙ্ক শেষ। তাহলে এখানে কত হবে? 4.5। এরপর ক্যালকুলেটরের কাজ, তুমি ক্যালকুলেটর নিয়ে জাস্ট বসাই দিবা, অঙ্কটা শেষ হয়ে যাবে। কি সহজ একটা অঙ্ক গ নাম্বারে দিছিল। ঠিক আছে, আচ্ছা এখন আমরা ঘ নাম্বারটা সলভ করব। এটা কিন্তু ঢাকা বোর্ডে আসা কোশ্চেন 2022 সালে। তো ঘ নাম্বারে স্যার কি বলছে দেখো ভালো মতো। বলছে যে
এম প্রাইমের মান যদি 1 কেজি হয়, দেখো এম প্রাইম কোনটা, এই যে এম প্রাইম, এম প্রাইম ঘরে আমরা বস্তু রাখছিলাম, এম প্রাইম কোন জায়গায় আছে খুঁজে বের করো। এম প্রাইম শুধুমাত্র চিত্র 3 আছে, চিত্র 1 এ কোনো এম প্রাইম নাই, চিত্র 2 এ কোনো এম প্রাইম নাই, শুধুমাত্র চিত্র 3 এ এম প্রাইম আছে। স্যারে বলছে যে এম প্রাইমের মান যদি 1 কেজি হয় তাহলে উদ্দীপকের 1 নং এবং 3 নং চিত্রের স্প্রিং গুলো পর্যায়কাল সমান হবে কিনা তা যাচাই করো। তার মানে তোমাকে একবার 1 নং এর কি বের করতে হবে, পর্যায়কাল বের করতে হবে, আবার তোমাকে 3 নং এর পর্যায়কাল বের করতে হবে। 1 নং এর পর্যায়কাল বের করতে গেলে তোমার এম প্রাইমের মান লাগবে না, কারণ এখানে শুধু এম আছে। ক্লিয়ার? সো তুমি অঙ্ক করবা দুইটা স্টেপে, একবার করবা 1 নং চিত্রের জন্য, আরেকবার করবা 3 নং চিত্রের জন্য। ঠিক আছে? তো আমি ফার্স্টে শুরু করি 1 নং চিত্রের জন্য। ফার্স্টে আমরা শুরু করব কি 1 নং চিত্রের জন্য। 1 নং চিত্রের জন্য একটু ভালো মতো দেখো ভাইয়া, 1 নং চিত্রে এইটার এইটা যদি আমি তোমাদেরকে চলতরিতের মতো করে চিন্তা করাই, হ্যাঁ, এরা কি আসে, পরস্পর প্যারালালে আছে। তোমরা এখানে একটা ধাক্কা খেবা, এখানে তোমরা একটা বড় সড় একটা ধাক্কা খাইছো যে ভাইয়া কেমনে, এটা কেমনে প্যারালাল হয়, মানে তুমি এটাকে মনে মনে রোধ কল্পনা করো, তুমি মনে মনে এটাকে রোধ কল্পনা করো, রোধ, এটাকে একটা রোধ কল্পনা করো আর এটাকে একটা রোধ কল্পনা করো। ঠিক আছে? তো তুমি ফার্স্টে একটা ধাক্কা খেবা, ভাইয়া কেমনে এটা প্যারালাল হয়, এটা তো সিরিজ। ঠান্ডা মাথায় চিন্তা করো, বিন্দুগুলোর কথা চিন্তা করো। দেখো এইখানে চিত্রটা তুমি যাহা দেখিতে পারিতেছ, এখানে কি তাহা চিত্র না? হ্যাঁ, তাহা চিত্র। তার মানে এইটার এটা সেম পয়েন্ট, এইটা এটা একই বিন্দু। যদি সিরিজ হয় এইটা এটা সেম পয়েন্ট হয় রে, এইটা তো আলাদা আলাদা পয়েন্ট হয়। এখানেই খেলাটা, এর জন্য তোমাকে এখানে নোট থিওরি অ্যাপ্লাই করতে হবে। চলতরিৎ আগে পড়ায় লাভ হয়েছে তোমাদের। দেখো নোট থিওরিটা কি, নোট থিওরিটা কি বলো দেখি। নোট থিওরি ছিল হচ্ছে এক একটা বিন্দুর নাম দিতে হবে। তো আমি এই বিন্দুটার নাম দিলাম এ বিন্দু, ঠিক আছে? তাহলে এই বিন্দুটারও নাম দিতে হবে এই বিন্দু। তোমার প্রশ্ন কেন ভাই, দুটা সেম জিনিস তো, দুইটাই দেখো চিত্র সেম, দুইটাই কি দেয়ালের সাথে কানেক্টেড আছে, সেম, ঠিক আছে? দুইটাই সেম বিন্দু। এখন আসো এম এটাকে তুমি বি বিন্দু হিসাবে নাম দাও, তাহলে K1 কানেক্ট আছে কোন কোন বিন্দুর অ্যাক্রসে, এ এবং বি, আবার K2 কানেক্ট আছে কোন কোন বিন্দুর অ্যাক্রসে, এ এবং বি। তো চলো তুমি তোমাদের সুন্দর মতো করাইছি যে যদি দুইটা সমান মেরু, যদি দুইটা সমান বিন্দু থাকে তাহলে কিন্তু তারা পরস্পর প্যারালাল। সো আমরা এখানে উত্তরটা দিতে পারি যে এই দুইটা পরস্পর প্যারালালে আছে। কমেন্টে জানিয়ে ফেলো যে এটা বুঝছো কিনা, যে আসলে প্যারালাল, এটা বুঝছো কিনা, কমেন্টে জানিয়ে ফেলো তাড়াতাড়ি। এটা খুবই কনফিউজিং, এটা দেখে যে কেউ বলবে সিরিজ, বাট সিরিজ না, এটা প্যারালাল। তো প্যারালাল থাকলে স্প্রিং এর সূত্রটা হয় উল্টা। মানে কি, মানে হচ্ছে চলতরিতে আমরা কি পড়ছিলাম, প্যারালাল থাকলে 1/rp সমান 1/r1 + 1/r2 হয়, তাই না? বাট স্প্রিং এর ক্ষেত্রে উল্টা, স্প্রিং এর ক্ষেত্রে উল্টাটা হয়। মানে কি 1 তোমার এটা আছে প্যারালালে, তাহলে 1/kp, তাই না, সমান 1/k1 + 1/k2। তুমি এটা ইউজ করতে পারবা না। এটা কারণটা কি, এটা তো ভাই রোধের প্যারালাল ফর্মুলা। স্প্রিং এর ক্ষেত্রে উল্টাটা হয়। মানে কি, তুমি লিখবা প্যারালাল মানে পি লিখবা, কিন্তু ফর্মুলা অ্যাপ্লাই করবা সিরিজের মতো, মানে ক্যাপাসিটরের মতো করে। তোমাদের ক্যাপাসিটরের কনসেপ্টও বুঝাইছি, স্থিরতরিতে কিন্তু পড়াইছি। সো স্প্রিং আর ক্যাপাসিটর হচ্ছে ভাই ভাই। স্প্রিং এর সূত্রের প্যাটার্ন এবং ক্যাপাসিটরের সূত্রের প্যাটার্ন সেম। মানে যদি প্যারালালে থাকে সূত্র কি হবে, সিরিজের সূত্র, খালি যোগ করে দিবা। সো এখানে আমরা কি করব, জাস্ট যোগ করে দিব। এখানে আমরা কি করব বলো দেখি, জাস্ট যোগ করে দিব। ঠিক আছে, এই জিনিসটা আমরা জাস্ট যোগ করে দিব, প্যারালাল ভুলেও তোমার চলতরিতের প্যারালাল অ্যাপ্লাই করবা না। তার মানে কে কত, পি সমান সমান কত হবে বলো তো ভাইয়া, K1 + K2 হবে। ক্লিয়ার? তো স্যারে তো K1 + K2 ভ্যালু দিয়ে দিছে, K1 এর ভ্যালু দিয়ে দিছে, K2 এর ভ্যালু দিয়ে দিছে। K1 এর ভ্যালু দিয়ে দিছে হচ্ছে 1000 এবং K2 এর ভ্যালু দিয়ে দিছে হচ্ছে 2000। তার মানে আমার কেপি এর মান আসতেছে 3000। ক্লিয়ার? সেটা তো প্রথম চিত্রের জন্য। এখন স্যারে তো ভাই কেপি চায় না, স্যারে চাইছে কি, স্যার চাইছে পর্যায়কাল। তো তুমি যদি কে জানো তাহলে টি এমনি বের করতে পারবা। ওই যে আমরা ফর্মুলা জানি, ফর্মুলা হচ্ছে t = 2/√m/k। ঠিক আছে? এখন আমি আগেই বলছি তোমাদেরকে 1 নং চিত্রে কোনো এম প্রাইম নাই, 1 নং চিত্রে শুধু এম। তো শুধু এম এর ভর হচ্ছে 4.5 কেজি, তুমি এম এর মান বসাবা 4.5 কেজি। ঠিক আছে? আর এখানে কে যেটা, এই কে এর ভ্যালু কোনটা হবে, কেপি হবে। ঠিক আছে, কেপি হবে। তো কেপির মান কত, 3000। এখন তোমার কাজ হচ্ছে এটা ক্যালকুলেটরে বসানো, একটা ভ্যালু পেয়ে যাবা। ঠিক আছে, এখন আমরা চলে যাব হচ্ছে 3 নং চিত্রের জন্য। তারপরে কি লিখবা, 3 নং চিত্রের জন্য একবারে সেম কনসেপ্টে আগাও, একবারে সেম। 3 নং চিত্রে খেয়াল করে দেখো,
এটার সাথে একটা ডিফারেন্স আছে, এটার সাথে একটা ডিফারেন্স আছে। ডিফারেন্সটা কি 3 নং চিতে মাঝখানে এম ছিল, এখানে মাঝখানে এম না, এখানে ডিরেক্টলি তার কানেক্টেড। সো এটা সিরিজে আছে, সো এটা সিরিজে আছে, এটার সাথে এটা অবশ্যই সিরিজে আছে, কারণ এটা ঠিক পরে এটা মাঝখানে এরকম কোনো এম আলাদা কোনো বিন্দু নাই, ঠিক আছে। সো এখানে অবশ্যই তারা সিরিজে আছে। সিরিজে থাকলে সূত্র হবে, চলো তো এটা প্যারালালের সূত্র, উল্টা সূত্র হয়। তাইলে আমরা 3 নং চিত্রের ক্ষেত্রে আমরা কি লিখবো বলো দেখি, 1/ks সমান সমান 1/k1 প্লাস 1/k2, সিরিজে আছে, সূত্র হবে প্যারালালের সূত্র হবে। এখন আমরা ডাটাগুলো বসাই দিই। k1 এর মান কত ছিল, একটা ছিল 1000, একটা ছিল 2000, তাহলে এখানে 1000 বসাও, এখানে 2000 বসাও, ঠিক আছে। লসাগু নাও, তাহলে 2000 ভাগ 1000 করলে 2, 2 যোগ 1 3 হবে, এটা হচ্ছে 1/ks এর মান। তাহলে ks এর মান কত দাঁড়াচ্ছে, তাহলে ks এর মান কত দাঁড়াচ্ছে, উপরে হবে গিয়ে 2000, নিচে হবে গিয়ে 3। ক্লিয়ার? সো ks এর আমরা নতুন মান পেয়ে গেলাম 2000 ডিভাইডেড বাই 3, বা এটাকে আমরা মনে হয় 667 সামথিং বলতে পারবো, ঠিক আছে। এখন তোমরা আবার প্রশ্ন, ভাই আপনি কিভাবে এটা পারলেন? দেখো ওই যে 2/3 সম্পর্কে তোমার জানা লাগবে। 2/3 এর মান কত, 0.667। হ্যাঁ, তার আমি কত করতেছি, 2000/3 করতেছি, তার মানে এটাকে 1000 দিয়ে গুণ করলে হয়ে যায়, এটাকে 1000 দিয়ে গুণ করলে তোমার কত হয়, 667 আসে, ঠিক আছে। এটা অ্যাকচুয়ালি 0.667 এভাবে চলতে থাকে, তুমি আনুমানিক 667 ধরতে পারো, সমস্যা নেই, এই আর কি। তো এটাকে আমরা আনুমানিক 666.67 বলে আর কি, হ্যাঁ, বা 667ও লিখতে পারো, এটা হবে আর কি ks এর মান। এখন এখানে তোমার নতুন t এর মানটা জানা লাগবে। তো t এর ফর্মুলা কি ছিল, t = twice by √m/k ছিল, ঠিক আছে। তো m এর মান কিন্তু এখানে m প্রাইম হবে, এখানে দেখো m প্রাইম কানেক্টেড, এখানে m প্রাইম কানেক্টেড, m প্রাইমের মান আবার দিয়ে দিয়েছিল কত, 1 কেজি, তাহলে 2√1/k এর জায়গা হবে ks, ks এর মানটা কত, 666.67। এর মাধ্যমে তুমি আরেকটা আনসার পাবা। তাহলে দুইটা আনসার বের হলো, একটা বের হলো 3 নং চিত্রের জন্য, আরেকটা বের হইছে 1 নং চিত্রের জন্য। সো এখন স্যারে চাইছে যে পর্যায়কাল সমান হবে কিনা। তো তুমি তো ভাই দুইটা আনসার পেয়ে গেছো, এখন জাস্ট একটুখানি তাকায় দেখবা সমান হয়েছে কিনা। আমরা ক্যালকুলেশন করে সময় নষ্ট করবো না, আমরা পরের মেথে চলে যাব। তোমরা কমেন্টে জানিয়ে ফেলো এই পুরো সিকিউটা ক্লিয়ার হয়েছে কিনা। হ্যাঁ, ঢাকা বোর্ড 2022 সালে সুন্দর একটা সিকিউ আসছে স্প্রিং ধ্রুবক নিয়ে, কমেন্টে জানিয়ে ফেলো। একটু দ্রুত কমেন্টে জানিয়ে ফেলো। ঠিক আছে, একটু দ্রুত কমেন্টে জানিয়ে ফেলো পুরোপুরি বুঝতে পারছো কিনা। আমরা তাহলে হচ্ছে পরবর্তী প্রশ্নে চলে যাব। আমরা টাইপ 3 তে চলে যাচ্ছি। সবাই একটু ভালো মতো দেখো আমাদের টাইপ 3 তে কি। ভাইয়েরা একটু দ্রুত জানিয়ে ফেলো পুরোটা ক্লিয়ার হয়েছে কিনা। কি বলছে ভাইয়া, আমাদের এইচএসসি পরীক্ষার বাকি আর 28 দিনের মতোই, ফিজিক্স ফার্স্ট পেপারে বাদ দিলে ভালো হয়, প্লিজ সাজেশন কি করবেন। এই কি বলে, ফার্স্ট পার্ট বাদ দিব কি লিগা, কিছুই বাদ দিব না, সব চ্যাপ্টার পড়াবো। ভাই এই ম্যাথ গুলো থেকে সমান্তরাল নাকি শ্রেণী খেয়াল রাখতে হবে। আরে কি বলে, হ্যাঁ অবশ্যই খেয়াল রাখতে হবে। খেয়াল না রাখলে তুমি কোন সূত্রে অ্যাপ্লাই করবা, অবশ্যই খেয়াল রাখতে হবে। আমরা এখন টাইপ 3 তে চলে যাচ্ছি, বেগের সমীকরণ রিলেটেড ম্যাথ। বেগের সমীকরণ, এই যে ওরা যে দুল আছে, এদের বেগ আছে, বেগের সমীকরণ আমরা বের করবো খুবই সহজ ভাবে ডিফারেন্সিয়েট করে। তোমরা সে বাচ্চাকালে পড়ে আসছো যে সরণকে ডিফারেন্সিয়েট করলে কি পাওয়া যায়, বেগ পাওয়া যায়। এটা তোমরা অনেক ছোটকালে পড়ে আসছো যে ভি সমান সমান কত, এক্স এর ডিফারেন্সিয়েশন, তাই না। সরণকে ডিফারেন্সিয়েট করলে আমরা বেগ পাই। তো সরণ সারে দিয়ে দিছে, হ্যাঁ, তাহলে ডিডিটি অফ সরণটা কত, 6 cos 6 পাই টি প্লাস পাই। এটাকে তোমার ডিফারেন্সিয়েট করলেই তোমার কি বেগ বের হয়ে যাবে। এখন ভাইয়া ডিফারেন্সিয়েশন কিভাবে করব, খুবই সহজ। এই 6 তো কনস্ট্যান্ট, এটা বাইরে থেকে যাবে, আর এইখানে এই পুরো জিনিসটা যদি মনে মনে টি ধরো, তাহলে cos টি ডিফারেন্সিয়েশন করবা। cos টি ডিফারেন্সিয়েশন করলে মাইনাস sin টি হয়, তাহলে তুমি ফার্স্টে মাইনাস লিখবা, তারপর সাইন লিখবা, তারপর পুরাটা লিখবা, ঠিক আছে, এই পুরাটা লিখবা। এখন হয়েছে কি, তুমি পুরো জিনিসটাকে মনে মনে টি ধরছো,
তার মানে তুমি একটা পাপ করছো, এখন তোমাকে পাপের মাসুল দিতে হবে। পাপের মাসুলটা কি, যে এই জিনিসটাকে আবার ডিফারেন্সিয়েট করলে তোমার পাপের একটা মাসুল হয়ে যাবে। তুমি কি করছো, পুরোটাকে টি ধরছো, টি ধরে ডিফারেন্সিয়েশন করছো, পাপ করে ফেলছো, পাপের মাসুল দিতে হবে কি আবার ডিফারেন্সিয়েট করে। তাই পুরো জিনিসটাকে আবার এতটুকু আবার ডিফারেন্সিয়েট করো টি এর সাপেক্ষে, এটাকে টি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করলে খুব ইজি, 6 পাই হবে, কারণ পাইকে ডিফারেন্সিয়েট করলে 0 হয়, কনস্ট্যান্ট ভ্যালু, 6 পাই হবে। তো তুমি চাইলে 6 পাইটা বাহিরে লিখতে পারো, 6 পাইটা তুমি চাইলে বাহিরেই লিখে দিতে পারো 6 পাই, ঠিক আছে। ওকে, এখানে একটা ব্রেকেট দিয়ে নিও। তাহলে কত দাঁড়াইলো, 36 পাই, এই মাইনাসটা বাইরে নিয়ে আসো, সাইন তারপরে কত 6 পাই টি প্লাস পাই, এটা দাঁড়াইলো। সো এর মান তোমার কিন্তু ভি বের হয়ে গেল সমীকরণ আকারে। স্যার কি চাইছে, স্যার চাইছে টি এর মান যদি 2 সেকেন্ড হয় তাহলে বেগ বাইর করো, ত্বরণ বাইর করো। তো বেগ তো বাইর করা হয়ে গেলই, এখন তুমি কি করতে হবে, টি এর মান 2 বসায় দিতে হবে। তো চলো টি এর মান 2 বসায় দিই। টি এর মান যখন 2 বসায় দিবা তখন কত হবে, টি এর মান 2 বসায় দিলে 6 পাই ইনটু 2 প্লাস পাই। এখানে একটা খেলা আছে, এখানে একটা খেলা আছে, খেলাটা দেখাই। মাইনাস 36 পাই সাইন 6 দুগুণ কত 12 পাই প্লাস পাই, তার মানে 13 পাই। এখানে একটা খেলা আছে, খেলাটা হইলো ভ্যালু, পাই এর ভ্যালু। মনে রাখবা এইখানে ভিতরে যে পাই, এখানে ভিতরে যে পাই আর এখানে বাইরের যে পাই দুইটা আলাদা জিনিস। এখানের পাই কিন্তু আসলে কি 3.1416, এখানে পাই মানে কি 3.1416, আর এখানে পাই মানে কিন্তু 180 ডিগ্রি। তো এই দুটো জিনিস কিন্তু খেয়াল রাখতে হবে। ভিতরে কিন্তু তুমি 3.1416 বসাতে পারবা না, কারণ সাইনের ভিতরে 3.1416 হয় না। সাইনের ভিতরে যেটা সেটা অ্যাকচুয়ালি কিসের মান, তোমার হচ্ছে অ্যাঙ্গেলকে বোঝায়, ঠিক আছে। সো বাইরের যে পাই সেটা 3.1416 বসাবা, কিন্তু ভিতরের পাইকে কিন্তু তুমি 180 ডিগ্রি বসাবা, বসে যা উত্তর বের হয় সেটাই হবে, ঠিক আছে। আচ্ছা, এরপরে তুমি চলে যাবা হচ্ছে ত্বরণের মান নির্ণয়। তো ত্বরণের মান নির্ণয় করতে গেলে আগে ত্বরণের সমীকরণ লাগবে, তোমার তো ত্বরণের সমীকরণই নাই। তো ত্বরণের সমীকরণটা চলো আগে বের করে নেই। হ্যাঁ, ত্বরণের সমীকরণ কিভাবে বের করবো বলো তো ভাইয়া, ওই বেগকে ডিফারেন্সিয়েট করিয়া, তো বেগকে তুমি কি করবা, ডিডিটি করবা। হ্যাঁ, বেগ তোমার কই বের করা ছিল, সর্বশেষ লাইন, এই যে বেগ সর্বশেষ লাইন ছিল এইটা, মাইনাস 36 পাই, মাইনাস 36 পাই তারপরে কত সাইন তারপরে কত 6 পাই টি প্লাস পাই। এইটাকে পুরোটাকে এখন ডিফারেন্সিয়েশন করতে হবে। তো মাইনাস 36 পাইকে সামনে রেখে দাও, এরপর সাইন টি, টি ধরে ম্যাথটা করে ফেলো, সাইন টি ডিফারেন্সিয়েট করলে কস টি হয়। তুমি কি লিখবা, কস লিখবা তারপর টি লিখবা, ঠিক আছে। এই যে এটাকে মনে মনে টি ধরছো। এখন পাপ করছো, পাপের মাসুল দিবা, পাপের মাসুল কি ডিফারেন্সিয়েট করলে পাপের মাসুল হয়ে যায়। তো 6 পাই টি প্লাস পাই কে ডিফারেন্সিয়েট করলে 6 পাই হয় আগের মতো, যেটাকে তুমি সামনে লিখে ফেলবা, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখানে কত হয়, 36 ইন্টু 6 216 হয়, সামনে মাইনাস থাকবে, তাহলে মাইনাস 216 পাই স্কোয়ার কস 6 পাই টি প্লাস পাই। এখন স্যার তোমাকে বলছে টি এর মান যখন 2 সেকেন্ড তখন তুমি ত্বরণ বের করে দিবা, তো তুমি পারবা না, এইভাবে একটা দাগ টেনে না, টি ইকুয়াল টু 2 সেকেন্ড, এটা তুমি লিখতে পারো এইভাবে, ঠিক আছে। তো এটা সমান কত হবে, তো টি এর জায়গায় তুমি শুধু 2 বসায় দিবা, তাহলে কত হয় মাইনাস 216 পাই স্কোয়ার, টি এর মান 2 বসায় দিলে এখানে 12 পাই এখানে পাই, তো 13 পাই হয় আগের মতোই। হ্যাঁ, cos 13 পাই। তো এখন বাকি কাজটা তুমি জানো, ক্যালকুলেটরে বসায় দিবা, অঙ্ক শেষ। তবে সাবধান থাকবা, এটা হবে 3.146, এটা হবে 180 ডিগ্রি। এর মাধ্যমে আমাদের বেগটা বের করা শেষ। যদি সরণ দেওয়া থাকে তাহলে বেগ বের করা শেষ। কমেন্টে জানিয়ে ফেলো বুঝতে পারছো কিনা। যদি সরণ দেওয়া থাকে তাহলে বেগ বের করা শেষ, কমেন্টে জানিয়ে ফেলো বুঝতে পারছো কিনা। একটু চালু চালু রেসপন্স করতে হবে, রেসপন্স করতে হবে। গতকালকে চেয়ে আজকে উপস্থিতি বেশি, গতকালকে মনে হয় এভারেজে 30 জন ছিল, আজকে 56 জন আছো, দেখে ভালো লাগতেছে। একটু দ্রুত কমেন্টে জানাতে হবে পুরোপুরি ক্লিয়ার হয়েছে কিনা। আমরা তাহলে হচ্ছে একটু সামনে আগাবো, ঠিক আছে। যেমন হচ্ছে তোমার এক্স এর ফর্মুলা কি, এ সাইন ওমেগা টি। তো এটাকে ডিফারেন্সিয়েট করে টোরে আমরা ভি পাবো, আমি যেমন শিখাইছি ঠিক ওরকম ভাবে। হ্যাঁ, তো পরবর্তীতে আরো কিছু ফর্মুলা অ্যাপ্লাই করে একটা ফর্মুলা আসে, ওগুলো আমরা এখন শিখার কোনো প্রয়োজন নাই, প্রমাণ সূত্রে প্রমাণ শিখার কোনো প্রয়োজন নাই, সময় নাই। তো ভি সমান সমান ওমেগা ইনটু রুট ওভার এ স্কয়ার মাইনাস এক্স স্কয়ার। এখান থেকে আমি যদি তোমাকে বলি যে ভি ম্যাক্সিমাম ভ্যালু বের করো, পারবা না? অবশ্যই পারবা। আগে চিত্র ফোকাস করো। ধরো এই হচ্ছে তোমার একটা সরল দোলক, ঠিক আছে, এই হচ্ছে তোমার সরল দোলক। তুমি কি করছো, দোলকটাকে এখানে আগে টানছো, টাইনা ছাইরা দিছো। তো ছাইরা দিলে কি হবে, এটা এভাবে দুলতে থাকবে। তোমরা সবাই জানো ও যখন দুলবে এই জায়গাটা অনেক স্পিডে দুলবে, এই জায়গাটা স্পিডটা কি হবে ম্যাক্সিমাম, ভি এর মানটা ম্যাক্সিমাম হয়ে যায়। আর এই পয়েন্টে এসে ভি এর মানটা 0 হয়ে যায়, মানে সে একটুর জন্য থেমে যায়, এটাও ঠিক একটুর জন্য থেমে যায়। সো আমরা দুই পাশ তো একই রকম, তো একটা পাশ নিয়ে কাজ করলে হবে। তো তাইলে আমরা এই সিদ্ধান্তে উপনীত হতে পারি এই পয়েন্টটাতে তার ভি এর মানটা হয়ে যায় 0, আর এই পয়েন্টটাতে তার ভি এর মানটা থাকে ম্যাক্সিমাম। দুটা পয়েন্ট আমরা আলোচনা করব। একটা হচ্ছে সাম্যাবস্থা, এই পয়েন্টটাকে আমরা কি বলি বলতো, এই পয়েন্টটাকে আমরা বলি সাম্যাবস্থা। আর এই পয়েন্টটাকে আমরা কি বলি, এটাকে বলি বিস্তার।
ঠিক আছে, এই পয়েন্টটাকে আমরা বলি বিস্তার। এটা হচ্ছে বিস্তার আর এটা হচ্ছে সাম্যাবস্থা। এখন এখানে সাম্যাবস্থায় বি ম্যাক্সিমাম হয় এটা আমরা বুঝলাম, কিন্তু কত সেটা বোঝার জন্য তোমাকে আগে দেখতে হবে যে ও কতটুকু পথ অতিক্রম করছে। হ্যাঁ, ও কতটুকু পথ অতিক্রম করছে একটু ভালো মতো দেখো। এখান থেকে আমাদের সব কাউন্টিং শুরু হয়, এটা আমাদের সাম্যাবস্থা, মানে এখানে এটা হচ্ছে রেফারেন্স, এটা রেফারেন্স। ওইখান থেকে যত এদিকে যাবে তত এক্স এর মান বাড়বে, তত কিসের মান বাড়বে, এক্স এর মান বাড়বে। এখন ও তো এখনো যায় না, ও তো সাম্যাবস্থাতে আছে, তাহলে এই পয়েন্টটাতে এক্স এর মান কত, 0। ক্লিয়ার, এই পয়েন্টটাতে এক্স এর মান কত, 0। আচ্ছা, তো সাম্যাবস্থা মুখস্থ, সাম্যাবস্থা এক্স এর মান 0, তো এক্স এর মান 0 তুমি এখন এখানে বসাই দাও, দেখো কত আসে। তাহলে ওমেগা ইন্টু রুট ওভার এ স্কোয়ার মাইনাস 0 স্কোয়ার, তাহলে ওমেগা ইন্টু এ আসতেছে। এইটাই তোমার বি এর ম্যাক্সিমাম ভ্যালু, কারণ এখানটাতে তো বেগ অনেক বেশি থাকে। তুমি যখন এটা বসে ছেড়ে দাও, ও ফুল স্পিড সে নামতে নামতে এখানে স্পিড সবচেয়ে বেশি থাকে, পরে যখন সে আস্তে আস্তে উপরে উঠে স্পিড কমতে থাকে, কমতে কমতে এই জায়গাটা বেগটা শূন্য হয়ে যায়। আবার যখন এটা দুলতে থাকে এখানে এসে স্পিডটা ম্যাক্সিমাম হয়, আবার উপরে যখন উঠে যায় স্পিডটা কমে যায়। ব্যাপারটা কি দাঁড়াইলো, যখন সে সাম্যাবস্থা তখন বিটা ম্যাক্সিমাম, আবার যখন সে বিস্তারে চলে যায় তখন বিটা মিনিমাম, মানে 0 হয়ে যায়। আশা করি ক্লিয়ার হয়ে গেছে। সো বি এর ফর্মুলা কিন্তু আমরা জেনে গেলাম, ভি ম্যাক্স এর ফর্মুলা কিন্তু আমরা জেনে গেলাম, ওমেগা ইন্টু এ। ভি ম্যাক্স এর ফর্মুলা কি, ওমেগা ইন্টু এ। ভি ম্যাক্স এর ফর্মুলা কি, ওমেগা ইন্টু এ। তো চলো আমরা একটুখানি পড়ি এখানে কি কি দেওয়া আছে। একটি সরল সন্নিহিত দোলকের সর্বোচ্চ বেগ, তার মানে সারে ভি ম্যাক্স এর মান দিয়ে দিছে, এর মান দিয়ে দিছে, তোমার কাছ থেকে টি এর মান চাইছে। তো দেখো ভাইয়া, আমরা তো ফর্মুলা জানি যে ভি ম্যাক্স সমান সমান ওমেগা এ, আবার এটাও জানি যে ওমেগা সমান সমান টোয়াইস পাই বাই টি। ঠিক আছে, আর এ তো পাশে ছিল, তো স্যার এখানে কিসের মান চাইছে, টি এর মান চাইছে। ওকে, স্যার এখানে টি এর মান চাইছে, তো তুমি কি করো, কোনাকুনি গুণ করো, তাহলে টি সমান সমান 2 পাই এ ডিভাইডেড বাই কত হবে, ভি ম্যাক্সিমাম। তাহলে 2 ইন্টু 3.1416 ইন্টু এর মানটা কত, 0.06, আর ভি ম্যাক্সিমাম এর মানটা কত, 0.3। তো তোমার কাজ হচ্ছে এখানে ভ্যালুগুলা বসায় দেওয়া, ভ্যালুগুলা বসায় দিলে তুমি যে উত্তরটা পাবা সেইটাই হবে কাঙ্ক্ষিত উত্তর। ক্লিয়ার, ওনারা পাই আকারে রাখছে, সো আমরা একটু কষ্ট কমে গেল, আমাদের কষ্ট কমে গেল, এটার মান বসানো দরকার নাই, ওনারা পাই আকারে রাখছে। ঠিক আছে, আমাদের কষ্ট কমে গেছে, সো আমরা চলো পাই আকারে রাখি, তাহলে তোকে হাতে হাতে করা যাবে। তাহলে 2 পাই 0.06 এর সাথে 0.3 এর ক্যালকুলেশন দেখো আমি হাতে হাতে কইরা দেই। তো তুমি কিভাবে এগুলো হাতে হাতে করবা, প্রথম কথা হলো ডিজিট মিলাইতে হবে। তোমার এখানে দশমিকের পরে ডিজিট কয়টা, 2টা, আর এখানে দশমিকের পরে ডিজিট কয়টা, 1টা। ডিজিট মিলাইতে হবে, মানে কি, তুমি দেখবা দশমিকের পরে ডিজিট বেশি আছে হরে নাকি লবে, উত্তর কাছে লবে, লবে দশমিক পরে 2টা ডিজিট, আর হরে দশমিক পরে 1টা ডিজিট। তাহলে তুমি একটা কাজ করবা, 2টা ডিজিট, তো 2টা ডিজিট মানে কি, 2টা শূন্য, 2টা ডিজিট মানে কি, 2টাকে শূন্য লিখবা, সামনে একটা 1 লিখবা, তাহলে এখানে যত সংখ্যা দাঁড়াইলো অত দিয়ে উপর নিচে গুণ করবা। ক্লিয়ার, এখানে যদি 0.006 হইতো তাহলে তোমার দশমিক পরে ডিজিট করে 3টা, তুমি 3টা শূন্য দিতে সামনে একটা 1 লিখতা, মানে 1000 হইতো, উপর নিচে 1000 দিয়ে তখন গুণ করতা। এটা হচ্ছে ঢাবির জন্য একটা ক্যালকুলেশন হ্যাক্স। তাহলে তুমি কি করবে, উপর নিচে 100 দিয়ে গুণ করবে, 100 দিয়ে গুণ করলে এটা 6 হয়ে যাবে, আর এটাকে 100 দিয়ে গুণ করলে একটু ঠান্ডা মাথায় চিন্তা করো, তুমি 3 পরে মনে একটা শূন্য লাগাইতে পারো, এটাকে 100 দিয়ে গুণ করলে 30 হয়ে যায়। ঠিক আছে, তুমি বলতে ভাই কেন আরেকটা শূন্য কেন লাগাইলেন না, তাহলে তো ডিজিট মিলবে না, দুইটা মিলানোর জন্য। নিচে কত, 30 হবে, আবার পাশে কত ছিল, 2 পাই ছিল, পাশে লেখা দাও 2 পাই। এখন 6 আর 30 কাটাকাটি করলে 5 হয়, তাহলে আনসারটা দাঁড়াচ্ছে হলো আমার 2 পাই বাই 5। তো এটা ক্যালকুলেট ছাড়া করে ফেলছি, উত্তর আমার এই যে অপশন এ, এই যে দেখো অপশন এ এর মধ্যে আছে 2 পাই বাই 5। তো কমেন্টে জানিয়ে ফেলো পুরোপুরি ক্লিয়ার হয়েছে কিনা। তো এই ছিল আমার ভি ম্যাক্স। তো আমি এখন তোমাদেরকে একটু ফর্মুলা শিখিয়ে দিব এ ম্যাক্সিমাম এর জন্য, মানে এর ফর্মুলা হচ্ছে মাইনাস ওমেগা স্কোয়ার এক্স। ঠিক আছে, তাইলে এখন যদি তোমাকে কোশ্চেন করি, বলো তো এ কোথায় ম্যাক্সিমাম হবে আর এ কোথায় মিনিমাম হবে, খুবই সহজ, এক্স এর মান যদি 0 হয়, এক্স এর মান যদি 0 হয় তাহলে এর মান কত হবে, 0ই তো হবে, তুমি এক্স এর মান 0 বসিয়ে দাও। তারপর এক্স এর মান 0 হলে এর মান 0 হয়, মানে কি, মানে এটাই তো এক্স এর মান 0, এটাই তো এক্স এর মান 0, এক্স এর মান 0 হলে এর মান 0 হয়। শব্দটার অর্থ কি, শব্দটার অর্থ হচ্ছে যে এখানে ভি ম্যাক্সিমাম, এখানে কিন্তু আবার ভি ম্যাক্সিমাম ছিল, যেখানে ভি ম্যাক্সিমাম সেখানে এ মিনিমাম। ক্লিয়ার, যেখানে বি ম্যাক্সিমাম সেখানে এ মিনিমাম, যেখানে বি ম্যাক্সিমাম সেখানে এ মিনিমাম। এই জায়গায় তো বেগ সর্বোচ্চ, কিন্তু এই জায়গায় কোনো ত্বরণ নাই, কি অদ্ভুত না, এখানে ত্বরণ হচ্ছে 0। তো তার মানে ওর কি ত্বরণ কি 0ই থাকবে না, ও তো আস্তে আস্তে চেঞ্জ হয়ে থাকবে। এই জায়গায় যখন সে চলে যাবে এখান থেকে এতটুকু কি হবে বলতো, এখান থেকে এতটুকু হচ্ছে সে বিস্তারে পৌঁছায় গেছে। বিস্তারে পৌঁছে যাওয়া মানে কি, এক্স ইজ ইকুয়াল টু এ। বিস্তারে পৌঁছে যাওয়া মানে কি বলতো,
x ইজ ইকুয়াল টু a। মনে রাখবা সাম্যাবস্থায় মানে কি x ইকুয়াল টু 0, আর বিস্তারে পৌঁছে যাওয়া মানে কি x ইজ ইকুয়াল টু a। আবারও বলি সাম্যাবস্থায় থাকা মানে x ইকুয়াল টু 0, আর বিস্তারে পৌঁছে যাওয়া মানে x ইজ ইকুয়াল টু a। এখন তোমার কাজ কি? এখন তোমার কাজ এখানে বসায় দেওয়া। তো এখানে বসায় দিলে তুমি কি পাও? a সমান সমান মাইনাস x এর জায়গায় তুমি a বসায় দিবা, a বসায় দিলা, এটাই তোমার ম্যাক্সিমাম ত্বরণ। মাইনাস দেখে ভরকা যাবে না, মাইনাস বলতে আসলে দিক বুঝাই যাচ্ছে যে তোমার, আমি আগেই তোমাদের বলছি a প্রপোর্শনাল টু মাইনাস x, ঠিক আছে? এটা কি হয়? নেগেটিভ হয়। ত্বরণ যেদিকে হয় ত্বরণ হয় তার বিপরীত দিকে, মানে বস্তুটা এদিকে যেতেছে, হ্যাঁ ত্বরণ কিন্তু এদিকে না, ত্বরণ হইতেছে উল্টা দিকে, ঠিক আছে? ত্বরণ যেদিকে হয় ত্বরণ হয় তার বিপরীত দিকে, এর জন্য মাইনাসটা আসছে। যদি মান বের করতে বলে যে সর্বোচ্চ ত্বরণের মান কত, তখন মাইনাস দিবা না, ক্লিয়ার? মাইনাস তখন দিবা না। তো এই ছিল ত্বরণের কনসেপ্ট। আমি ত্বরণের ম্যাথ করাবো না, আমি তোমাদের উপর ছেড়ে দিব, তোমরা হচ্ছে বাসায় প্র্যাকটিস করবা। এখানে আমি দেইও নাই, ত্বরণের ম্যাথও দেই নাই, হ্যাঁ, কিন্তু ইসাক স্যারের বই বা বিভিন্ন বই মধ্যে তোমরা সেটা পাবা। কমেন্টে জানিয়ে ফেলো যে টাইপ 3টা পুরোপুরি ক্লিয়ার হয়েছে কিনা। আমরা নতুন টাইপে চলে যাচ্ছি, অর্থাৎ টাইপ 4 এ। x is equal to minus n, x is equal to a। ভাইয়ারা পর্যাবৃত্ত গতি অধ্যায়টি সহজ কি? আমার বেসিক শূন্য, হ্যাঁ সহজ। আচ্ছা তোমরা সবাই বলতেছো যে পুরোপুরি ক্লিয়ার। আচ্ছা ইসাবও দেখি আছে ক্লাসে। আচ্ছা আমরা এখন টাইপ 4 সলভ করব। টাইপ 4টাতে কি বলা হয়েছে দেখো তো ভাইয়া, টাইপের নাম হচ্ছে পর্যাবৃত্তিক গতির ডিফারেনশিয়াল সমীকরণ। ডিফারেনশিয়াল শব্দের অর্থ হচ্ছে অন্তরীকরণ, ঠিক আছে? তো আমরা ডিফারেনশিয়াল সমীকরণ এখন শিখবো। তো ভাই এখন প্রমাণ শেখার সময় নাই, ডিরেক্ট ফর্মুলা শিখবা, সেটার অ্যাপ্লিকেশন শিখবা, ঠিক আছে? আমি এটা প্রমাণ শিখাবো না, ডিরেক্ট ফর্মুলা শেখাই। ডি স্কয়ার এক্স বাই ডিটি স্কয়ার প্লাস ওমেগা স্কয়ার এক্স ইজ ইকুয়াল টু 0। আল্লাহর নাম নিয়ে মুখস্থ করা ফেলো এখনই, আমি সময় দিচ্ছি, মুখস্থ করাও। এখন এটা সূত্র কই থেকে আসে সে প্রমাণ শেখার কোনো প্রয়োজনই নেই, কোনো পরীক্ষা আসবে না। তোমাকে আগে জানতে হবে ডি স্কয়ার এক্স ডিটি স্কয়ার শব্দটার মিনিং কি। শব্দটার মিনিং হচ্ছে সরণকে দুইবার ডিফারেন্সিয়েশন, এক্স কে দুইবার ডিফারেন্সিয়েট করলে ডি স্কয়ার ডিটি স্কয়ার হয়। এটা ভাইবো না যে স্কয়ার করছি, এটা স্কয়ার করি নাই, এটা দুইবার ডিফারেন্সিয়েট করছি। তারপর ওমেগা স্কয়ার এক্স, এই দুটো যোগ করে শূন্য হয়। এই ছোট্ট একটা ফর্মুলা দিয়ে আমরা এখন কিছু অবজেক্টিভ সলভ করব। তো দেখো এখানে একটা প্রশ্ন যে 4 ইন্টু ডি স্কয়ার এক্স ডিটি স্কয়ার প্লাস 16x ইকুয়াল টু 0 সমীকরণটি একটি সরল চন্দ্রিত স্পন্দন বর্ণনা করে। এই স্পন্দনের কৌণিক কম্পাঙ্ক কত? আগে তোমাকে জানতে হবে কৌণিক কম্পাঙ্ক মানেটা কি। কৌণিক কম্পাঙ্ক বলতে ওমেগাকে বোঝায়, এটা মাথায় রাখবা। কৌণিক কম্পাঙ্ক বলতে কাকে বোঝায়? ওমেগাকে বোঝায়। আচ্ছা তো স্যারের ইকুয়েশন দেওয়া বলছে ওমেগার মান বাইর করো, খুবই সহজ। আগে আমরা ইকুয়েশনে লিখি 4 ডি স্কয়ার এক্স ডিটি স্কয়ার প্লাস 16x প্লাস 16x ইজ ইকুয়াল টু 0। তো তোমাকে আমি কোশ্চেন যদি করি, বলো তো এই সমীকরণের সাথে এই সমীকরণে কি মিল দেখতে পাচ্ছ? তোমরা বলবা ভাইয়া এই যে মিল দেখতে পাচ্ছি, এই যে এখানে 16 দেখতে পাচ্ছি, এই যে ভাইয়া এখানে 16 হচ্ছে ওমেগা স্কয়ার, তো ওমেগা স্কয়ার মান হচ্ছে 16, তাহলে ওমেগার মান হচ্ছে 4, তাই না? ভুল, এটা টোটালি ভুল। কেন ভুল সে ব্যাখ্যাটা দিচ্ছি। এখানে খেয়াল করো ডি স্কয়ার এক্স ডিটি স্কয়ারের সামনে একটা 4 রয়ে গেছে। তো আমাদের অরিজিনাল ইকুয়েশনে তো কোনো 4 তোর কোনো সংখ্যাই ছিল না, তার মানে এখানে মনে মনে 1 আনা লাগবে বা কোনো সংখ্যা রাখা যাবে না, এখানে 4 রাখা যাবে না। তা কেমনে আমি 4 সরাইতে পারি? উভয় পক্ষকে 4 দিয়ে ভাগ করলেই তো 4 চলে যায়। উভয় পক্ষকে 4 দিয়ে ভাগ করলে কি দাঁড়ায়? ডি স্কয়ার এক্স ডিটি স্কয়ার প্লাস কত হবে? প্লাস 4 দিয়ে ভাগ করলে 4x ইকুয়াল টু 0। এখন তুমি এই সমীকরণটাকে, এখন তুমি একটা কাজ করতে পারো যে এই সমীকরণটাকে এখন তুমি চাইলে ওই ফরম্যাটের সাথে তুমি কম্পেয়ার করতে পারো, ঠিক আছে? এটার সাথে এখন তুমি ফরম্যাটের সাথে কম্পেয়ার করো। তো কম্পেয়ার করলে এই 4টাই হবে ওমেগা স্কয়ার। তাহলে যেহেতু তুমি ওমেগা স্কয়ার পায়ে গেলা, ওমেগা স্কয়ার পায়ে গেল 4, তাহলে ওমেগার মান কত হবে? 2 হবে। তো আমরা চলো অপশনে উত্তরটা খুঁজি। 2 রেডিয়ান পার সেকেন্ড হবে কি আমাদের কারেক্ট আনসার। ক্লিয়ার? উত্তর হবে 2 রেডিয়ান পার সেকেন্ড। পরবর্তী প্রশ্নটা দেখো, সেম অঙ্ক, তোমরা এটা সলভ করে দেখো, বলো দেখি, কমেন্টে জানাও তো এটার উত্তরটা, কমেন্টে জানাও এটার উত্তরটা, দ্রুত কমেন্টে জানাও দেখি। একজন বলছে সিকিউ নাই, এই আজকে সিকিউ এমসিকিউ দুটোই করাবো। ডিউতে ডেরিভেশন আছে, ডিউ এখন কি ডিউ পরীক্ষা রে? এই 1 মাস পরে কি ডিউ পরীক্ষা? হ্যাঁ, ডিউর জন্য কি আসি না আমরা? হ্যাঁ আসি তো। আচ্ছা তোমরা সবাই বলছো যে হ্যাঁ বুঝতে পারছি, ওকে। তো কোন একটি তরঙ্গের সমীকরণ 3d স্কয়ার এক্স
ডিটি স্কয়ার প্লাস 27x ইকুয়াল টু হইলে তোমার সব উত্তর 3। আরে শাবাশ, উত্তর তো হয়ে গেছে গা 3। পরবর্তী প্রশ্ন, তো আমি এটা ফর্মুলা। হ্যাঁ, এখন আমরা চলে যাচ্ছি টাইপ 5 এ। টাইপ 5 টা কি? এটা হেভি ইম্পর্টেন্ট, দা মোস্ট ইম্পর্টেন্ট টাইপ অফ আওয়ার ক্লাস। আজকের ক্লাস কিন্তু শুধু সিকিউ শুধু এমসিকিউ না, আজকের ক্লাস ওভারঅল, মানে আজকে একটাই ক্লাস, সিকিউ এমসিকিউ আলাদা আলাদা ক্লাস হবে না, এটার উপর একটাই ক্লাস হবে, এটার মধ্যে সিকিউ এটার মধ্যে এমসিকিউ। তো টপিকের নাম, এটা সবচেয়ে ইম্পর্টেন্ট, এই পুরো চ্যাপ্টারের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে টাইপ 5, এবং এইটাতে আমি অনেক সময় লাগাবো, অনেক টাইম নিয়ে আমি টাইপ 5 পড়াবো, এখানে সিকিউ আছে বেশি বেশি। তো আগে টাইপ 5 এর নাম পড়ো। পর্যায়ভিত্তিক গতির বিভিন্ন বিন্দুতে গতির শক্তি ও বিভব শক্তি, মানে শক্তি রিলেটেড সব, এই টাইপের নাম অ্যাকচুয়ালি শক্তি রিলেটেড সব, শুধু গতি বিভব শক্তি না, মোট শক্তিও বা যান্ত্রিক শক্তিও, শক্তি রিলেটেড সব। এই চ্যাপ্টারে শক্তি রিলেটেড সব ম্যাথ আমি করাই ফেলি। তো চলো শুরু করে ফেলি। প্রথমত আমরা কি কাজ করব, আমরা আগে বেসিক শিখবো, ডাইরেক্ট ম্যাথে যাব না, আগে বেসিক শিখবো। তো চলো আগে বেসিক শিখে আসি। বেসিক, হ্যাঁ, যেহেতু এই টাইপ সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, আগে বেসিক শিখতে হবে। আমরা গতিশক্তির ফর্মুলা কি জানি? গতিশক্তির ফর্মুলাটা হচ্ছে, গতি শক্তির একবারে বেসিক ফর্মুলা হচ্ছে ইকে সমান সমান হাফ এম ভি স্কয়ার। এখন তোমাকে যদি আমি প্রশ্ন করি ভি এর সূত্র কি তুমি জানো, উত্তর হচ্ছে ইয়েস, তুমি জানো। বুঝে শিখাইছিলাম ভি সমান সমান ওমেগা ইনটু রুট ওভার এ স্কয়ার মাইনাস এক্স স্কয়ার, মনে পড়ে? তো সূত্রটা বসায় দাও, বি এর সূত্রটা বসায় দাও। বি এর সূত্র কি শিখাইছিলাম বলো তো? ওমেগা ইনটু রুট ওভার এ স্কয়ার মাইনাস এক্স স্কয়ার, এটা আমি শিখাইছিলাম। এখন উপরে আবার স্কয়ার আছে, সো ব্র্যাকেট দিয়ে একটা স্কয়ার দিয়ে দাও, তাহলে কি দাঁড়ায়? ইকে সমান সমান হাফ এম ওমেগা স্কয়ার, ব্র্যাকেট দাও, এ স্কয়ার মাইনাস এক্স স্কয়ার। এইটা একটা ফর্মুলা, এইটা একটা ফর্মুলা। এখন ফর্মুলা আরো আছে। এই এম ওমেগা স্কয়ার জিনিসটা অন্য জিনিসের সাথে রিলেশন আছে, কার সাথে? এই ওমেগা জিনিসটা সব জায়গায় আছে। তো আমি দেখাই তোমাদেরকে, কিছু রিলেশন দেখাই। সেটা হচ্ছে আমরা এটা পড়ছিলাম তোমার টি ইকুয়াল টু 2 পাই বাই ওমেগা, এটা আমরা পড়ছিলাম, মনে করে দেখ। আবার আমরা এটাও পড়ছি টি ইকুয়াল টু 2 পাই রুট ওভার এল বাই এম বাই কে, এটাও আমরা পড়ছি, মনে পড়ে? টি ইকুয়াল টু 2 পাই রুট ওভার এম বাই কে, এটাও একটা সূত্র। আবার টি ইকুয়াল টু 2 পাই বাই ওমেগা, এটাও একটা সূত্র। এখন কোনাকুনি গুণটুন কাটাছাটি করে ওমেগা নতুন একটা সূত্র বাইর করো, তাহলে কি দাঁড়ায় বলো দেখি? এই যে 2 পাই কাটা, তাহলে ওমেগা সমান সমান, এটাকে এই পাশে নিয়ে আসো আর এটাকে ওই পাশে নিয়ে যাও, তখন এটা উল্টায় যাবে, রুট ওভার কে বাই এম। ওমেগা সমান সমান তখন কত দাঁড়ায় বলো দেখি? রুট ওভার কে বাই এম। আমি আবারও বলি, 2 পাই কেটে দিচ্ছি, ওমেগা কে এই পাশে আনছি, হ্যাঁ, নিচে ছিল এই পাশে নিয়ে আসছি, আর রুট ওভার এম বাই কে ওই পাশে নিয়ে উল্টায় গেলে রুট ওভার কে বাই এম হয়ে যায়। এখন তুমি কি করবা? স্কোয়ার করে দাও। ওমেগা স্কোয়ার সমান সমান কত? কে বাই এম। ঠিক আছে, আমার এখানে আছে এম ওমেগা স্কোয়ার, আমি এম ওমেগা স্কোয়ারকে রিপ্লেস করতে চাচ্ছি, তাহলে রিপ্লেস করলে কি দাঁড়ায়? কে সমান সমান এম ওমেগা স্কোয়ার। সো এম ওমেগা স্কোয়ারকে আমি কে দ্বারা রিপ্লেস করতে পারি, তাইলে আমার নতুন একটা সূত্র তৈরি হয়ে গেল। তাহলে ই কে সমান সমান হাফ কে, ঠিক আছে, তারপর কি হবে? এ স্কোয়ার মাইনাস এক্স, এইটাও একটা সূত্র। আমি সব সূত্র একবারে শিখে যাচ্ছি, পরে যখন যেটা লাগে সেই সূত্র তুমি ম্যাথে অ্যাপ্লাই করবা। সো এটা ছিল ফর্মুলা নাম্বার 1, এটা হচ্ছে ফর্মুলা নাম্বার 2। সো ই কে নিয়ে শেষ। আরো পেঁচানো যায়, আরো আছে। সেটা হচ্ছে বি কে তুমি চাইলে ওই কজের ফর্মুলাতেও নিয়ে আসতে পারো। ওই যে বি এর ফর্মুলা কিন্তু এ ওমেগা কজ ওমেগা টিউ ছিল, হ্যাঁ, আমি কজ দিয়ে কিন্তু এটা লিখি নাই, এটা কজ দিয়েও কিন্তু লেখা যায়। হ্যাঁ, বি এর ফর্মুলা কিন্তু কজ দিয়েও লেখা যায়, কেমনে তোমাদেরকে দেখাই। আমরা কি শিখছিলাম? আমরা শিখছিলাম হচ্ছে এক্স সমান সমান এ সাইন ওমেগা টি, তাহলে বি সমান সমান কত হবে বলো তো? এ ওমেগা কজ ওমেগা টি। তো তুমি চাইলে এই ভিটা কিন্তু এখানে চাইলে বসায় নতুন আরেকটা সূত্র বানাইতে পারো, লিখা ফেলি, সব সূত্রে এক পেজে লিখা ফেলি। তাহলে ই কে সমান সমান কি দাঁড়ায় বলো তো? হাফ এম, এই যে এই বি, নতুন বি এর এটা বসায় দাও, এ ওমেগা কস ওমেগা টি, এটা পুরোটা স্কোয়ার করে দিবা। তাহলে কি দাঁড়ায়? হাফ এম এ স্কোয়ার, তারপরে কি ওমেগা স্কোয়ার, তারপরে কি কজ স্কোয়ার ওমেগা টি। আর একটু আগে তোমরা শিখেছি এম ওমেগা স্কোয়ার মানেই তো কে, একটু আগে তোমরা শিখেছি এম ওমেগা স্কোয়ার মানে কি কে, তার মানে হাফ, এই যে এম ওমেগা স্কোয়ার মানে তো কে, তাহলে হাফ কে এ স্কোয়ার কজ স্কোয়ার ওমেগা টি। এই ফর্মুলা দিয়েও ম্যাথ আসে। সো টোটাল 3টা আমি ফর্মুলা শিখায় রাখলাম, 3টা ফর্মুলা শিখায় রাখলাম, যখন যেটা লাগবে আমি অ্যাপ্লাই করব। আল্লাহর নাম নিয়ে মুখস্থ করে ফেলবা, কারণ পরীক্ষার হলে এগুলো ডিরেক্ট করার সময় নাই। ঠিক আছে, আমি হলে ডিরেক্ট করে নিতাম, আমি অনেক সময় সূত্র ভুলে যাই, ঠিক আছে, মুখস্থবিদ্যা খারাপ। বাট তোমরা এটা একবার পরীক্ষা ভুলে গেলে আবার ডিরেক্ট করে যে পারবা, এটা কোনো গ্যারান্টি নাই। ঠিক আছে,
তো আমি তোমাদের বলবো অবশ্যই অবশ্যই হচ্ছে যেগুলো দরকার সেগুলো ডেরিভেশন শিখবা, যেমন আমি যেগুলো দরকার সেগুলো ডেরিভেশন শিখেছি, কিন্তু এগুলো পরীক্ষা আসবে না, এগুলো ডেরিভেশন একটাও আসবে না। কিন্তু যে পরীক্ষা হলে বুঝে গেলে, পরীক্ষা হলে ধরো তুমি 1 নাম্বার সূত্র পারো, তুমি 2, 3 তোমার মনে আসতেছে না, এবং স্যার অঙ্কই দিল 2 নাম্বার সূত্র দিয়ে, তখন তো একটা ঝামেলা পড়ে যাবা। এর জন্য যেগুলোর মানে লাগবেই এগুলোর কিছু ডেরিভেশন, ছোট ছোট ডেরিভেশন শিখে নিবা। আমি তোমার তো চিন্তা করার দরকার নেই, আমি বলে দিব কোনগুলো ডেরিভেশন লাগবে। যেমন আমি এই যে আমি যে ক্লাসে যা পড়াচ্ছি এগুলো, এর বাইরে কোনো ডেরিভেশন তোমার প্রয়োজন নাই। সো 1 নাম্বার সূত্র আল্লাহর নাম নিয়ে মুখস্থ করে ফেলো, হাফ এম ওমেগা স্কয়ার এ স্কয়ার মাইনাস এক্স স্কয়ার। 2 নাম্বার সূত্রটা আল্লাহর নাম নিয়ে মুখস্থ করে ফেলো, কিছুই না, এম ওমেগা স্কয়ার খালি কে লিখছি এই তো এমনি মনে থাকবো। 3 নাম্বার সূত্রটা আল্লাহর নাম নিয়ে মুখস্থ করে ফেলো, হাফ কে এ স্কয়ার কজ স্কয়ার ওমেগা টি। ক্লিয়ার? সো এরই মাধ্যমে আমার গতিশক্তি শেষ। তো আমাদের টাইপটা ছিল, টাইপের নাম কি ছিল? গতিশক্তি আর বিভব শক্তি। গতিশক্তি আমার শিখানো শেষ, ঠিক আছে। এখন আমি চলে যাব হচ্ছে বিভব শক্তিতে। এখন আমি চলে যাব বিভব শক্তিতে। তো বিভব শক্তি তোমরা যে পড়ছিলা ইপি সমান সমান হাফ কে এক্স স্কয়ার, এটা তোমরা স্প্রিং এর মধ্যেই কিন্তু পড়ছিলা। আবার এক্স সমান সমান কি শিখছো? এক্স সমান সমান হচ্ছে এ সাইন ওমেগা টি। তাইলে কি দাঁড়াইলো? হাফ কে এ স্কয়ার সাইন স্কয়ার ওমেগা টি। এটা একটা সূত্র হয়ে গেল ইপি। ইপি তুমি দুইটা সূত্র শিখলে, একটা হচ্ছে এইটা আর একটা হচ্ছে এইটা, দুইটা শিখলাম, ঠিক আছে। আচ্ছা চল এটাকে কে ইকুয়াল টু আবার যে এম ওমেগা স্কয়ার, এটা আবার একটা সূত্র হয়ে যায়। তাহলে ইপি সমান সমান হাফ কে মানে কি এম ওমেগা স্কয়ার, এটা দিয়েও আবার কি আরেকটা সূত্র হয়ে গেল। তোমার যখন যেটা লাগবো সেটা অ্যাপ্লাই করলাম। এরই মাধ্যমে আমাদের বিভব শক্তিরও সূত্র শেষ। এখন যদি বলি গ্রাফ অঙ্কন করো, যে শক্তির গ্রাফ, আমাদের এখন টাইপের নাম কি? শক্তির গ্রাফ। তো বিভব শক্তির ক্ষেত্রে গ্রাফটা একটু ভালো মতো তাকাও। বিভব শক্তির ক্ষেত্রে সূত্রটা কি? সাইন স্কয়ার। তো সাইনের বেসিক গ্রাফটা হচ্ছে এরকম, কিন্তু সাইন স্কয়ারের গ্রাফ কিন্তু এরকম না, সাইন স্কয়ারের গ্রাফ এরকম। এখন তোমার প্রশ্ন কেন? খুবই সহজ ব্যাখ্যা। দেখো ভাইয়া, সাইন এক্স এবং সাইন স্কয়ার এক্স দুটার মধ্যে পার্থক্যটা হচ্ছে স্কয়ারে। এই ভ্যালুটা নেগেটিভ হতেও পারে, কিন্তু এই ভ্যালুটা অলওয়েজ পজিটিভ হবে। মানে কি? মানে হচ্ছে আমার গ্রাফের এই নেগেটিভ সাইডটা সাইন এক্স এর ক্ষেত্রে হতে পারে, কিন্তু সাইন স্কয়ার এক্স এর ক্ষেত্রে জীবনও হবে না। মানে কি দাঁড়াচ্ছে? এই নেগেটিভ গ্রাফটা উপরে উঠে যাবে। এই যে নেগেটিভ এইটা কি হয়ে গেছে? এই যে এরকম উপরে উঠে গেছে গা, এই নেগেটিভ গ্রাফটা কি হয়ে গেছে? উপরে উঠে গেছে গা। সো এইটা কিসের গ্রাফ? এইটা তাহলে সাইন স্কয়ার ওমেগা টি এর গ্রাফ। ক্লিয়ার? তাহলে যদি আমি তোমাকে বলি শক্তির গ্রাফ তুমি অঙ্কন করো, তোমাকে গতিশক্তি আঁকতে হবে, বিভব শক্তি আঁকতে হবে। বিভব শক্তির গ্রাফের মধ্যে সাইন স্কয়ার ওমেগা টি আছে, এর জন্য এই গ্রাফটা হবে সাইনের মতো, তবে উপরের দিকে। মানে এই যে এই গ্রাফটা হবে আর কি, এই গ্রাফটা। তাহলে আমরা চলো গ্রাফ আঁকা ফেলি। এই যে এরকম, এতগুলো দরকার নেই, জাস্ট দুইটা আঁকলে কিন্তু চলে, ঠিক আছে। সো এর মাধ্যমে কিন্তু আমার কিসের গ্রাফ শেষ? এটা হলুদটা কিসের গ্রাফ? হলুদটা হচ্ছে গিয়ে বিভব শক্তির গ্রাফ। এখন আমরা চলে যাব গতিশক্তির গ্রাফ। গতিশক্তির গ্রাফে দেখো কজ স্কয়ার ওমেগা টি। এখন কজের গ্রাফগুলো আবার কিরকম? কজের গ্রাফটা হচ্ছে উপর থেকে শুরু হয়, খেয়াল করো, কজের গ্রাফ শুরু হয় উপর থেকে। এখন যদি আমি তোমাকে বলি যে কজ স্কয়ারের গ্রাফ কেমন হবে, আগের মতো কনসেপ্ট, নিচের যেটা আছে এটা খালি উপরে উঠাই দিবা, তার মানে কজ স্কয়ারের গ্রাফটা হবে এরকম। তাহলে এটা তো পুরো সাইনের মতো, শুধু পার্থক্য একটা জায়গায়, এটা শুরু হয়েছে উপরের থেকে, আর সাইনের ক্ষেত্রে শুরু হয়েছে কিন্তু নিচের থেকে, এই যে এখান থেকে। সো আমি এখন কজেরটা সাদা কালার দিয়ে বা লাল কালার দিয়ে দেখাবো। তো কজের গ্রাফ শুরু হবে উপরের থেকে, এই যে এটা তো ম্যাক্সিমাম পয়েন্ট, এখান থেকে শুরু হবে কজের গ্রাফ, আর শেষ হবে এই যে এখানে গিয়ে, ঠিক আছে। সো আমরা চলো এখন কজের গ্রাফ আঁকি, কজ স্কয়ারের গ্রাফ আঁকি। কজ স্কয়ারের গ্রাফ এরকম হবে, এইভাবে যাবে, ঠিক আছে। তারপরে খেয়াল করে দেখো, এটা পুরোটা একটা হাফ সাইকেল, আর এটা তারও অর্ধেক। তো এটা কতখানি গিয়ে উঠবে বলো দেখি? এটা অর্ধেক, এটা এখানে, তার মানে এটা এইভাবে উপরে উঠবে, আবার নিচে নাম, আবার উপরে উঠবে, আবার নিচে নাম, এরকম হবে। তাহলে লালটাকে আমি লিখতে পারি হচ্ছে ইকে এর গ্রাফ, আর হলুদটাকে আমি লিখতে পারি হচ্ছে ইপি এর গ্রাফ। এখন যদি তোমাকে বলি যে এই গ্রাফ দুটো যোগ করো, হলুদ আর লাল যোগ করো, তোমার মাথা মতো হ্যাং খেয়ে যাবে, ভাই কেমনে যোগ করে গ্রাফ, আবার কেমনে যোগ করে? যোগ করা যায়,
যোগ করা যায়, সেটা হচ্ছে ভ্যালু দিয়ে। যেমন তুমি যে কোনো একটা বিন্দু নিয়ে কাজ করো, ধরো এই বিন্দু নিয়ে তুমি কাজ করবা, এই বিন্দুতে কি করবে, একটা রেখা টানবা, রেখা টানলে একটা গতিশক্তি ভ্যালু পাবা, একটা বিভব শক্তি ভ্যালু পাবা। এগুলো তো ভ্যালু ভাই, এই যে এখানে তো তুমি ভ্যালু পাবা, ভ্যালু বিভিন্ন ডাটা পাবা, ওই দুটোকে যোগ করলে একটা ফিক্সড ভ্যালু পাবা, কারণ গতিশক্তি বিভব শক্তি যোগ করলে অলওয়েজ ফিক্সড ডাটা আসে, ঠিক আছে? ফিক্সড ডাটাটা হচ্ছে এইটা। তাহলে আরে আমি একটু উঁচু নিচু হয়ে গেছে, আমি একটু বেশি উঁচু দিয়ে দিছি, এগুলো এক স্ট্রেট লাইনে থাকবে, একটু উঁচু নিচু হয়ে গেছে, একই স্ট্রেট লাইনের আন্ডারে থাকবে, ঠিক আছে? সো আমি অন্য কালার দেই, এটা হচ্ছে আমার মোট শক্তির গ্রাফ, ঠিক আছে? এই যে নীল কালারটা হচ্ছে মোট শক্তি বা যান্ত্রিক শক্তির গ্রাফ, এটা হচ্ছে মোট শক্তি ই এর গ্রাফ, ঠিক আছে? এর মাধ্যমে গ্রাফ আমাদের শেষ। এখন আমরা ম্যাথে চলে যেতে পারবো। সরলসন্ধিত স্পন্দনত একটি বস্তু কণার গতিপথের কোথায় এর গতিশক্তি বিভব শক্তির 3 গুণ হবে? দেখো ভাইয়া, গতিশক্তি মানে কি ই কে, বিভব শক্তির রটা কার সাথে, রটা হচ্ছে ইপি এর সাথে, তার মানে আমাদের সংখ্যাটা কি হবে, ইপি এর সামনে হবে। এটা তোমাদেরকে আগের ক্লাসগুলোতে কনসেপ্ট শিখাইছি। এখন ইকে এর ফর্মুলা কিছুক্ষণ আগে শিখাইছি, ইকে এর ফর্মুলা কিছুক্ষণ আগে শিখাইছি, যে দেখেন অনেকগুলো ফর্মুলা আছে, তুমি ভাই পরীক্ষার কোনটা অ্যাপ্লাই করবো, রিল্যাক্সে বুঝাইতেছি, পরীক্ষার 2 নংটা বেশি অ্যাপ্লাই করবা, ঠিক আছে? এগুলো ডিপেন্ড করে কখন কি বের করতে বলে। স্যারে যেটা বের করতে বলছে কোনো অ্যাঙ্গেল নাই, কোনো ওমেগা টোমেগা বের করতে বলে নাই, এক্স বের করতে বলছে। এক্স আছে কোন সূত্রে, এই সূত্রে কোনো এক্স নাই। তুমি বলো ভাই এই সূত্রে এক্স আছে, ঝামেলা হলো এম ওমেগা স্কয়ার আছে, এম ওমেগা স্কয়ার সাথে কে দিয়ে করাটা ইজি না, এটা একটা মাত্র কোয়ান্টিটি। তাহলে হাফ কে ইনটু এ স্কয়ার মাইনাস এক্স স্কয়ার, তাহলে ই কে এর জায়গায় কি লিখবা, হাফ কে ইনটু এ স্কয়ার মাইনাস এক্স স্কয়ার লিখবা। যদি তুমি উপর সূত্র দেওয়া করো কোনো সমস্যা নাই, কাটাকাটি একই হয় উত্তর। এবার হচ্ছে ইপি এর কনসেপ্টে, ইপি এর সূত্র মাত্র শিখাইছি হাফ কে এক্স স্কয়ার, ইপি এর সূত্র মাত্র শিখাইছি, দেখো এই যে হাফ কে এক্স স্কয়ার, তাহলে বসায় দাও হাফ কে এক্স স্কয়ার, তাহলেই তো হয়ে যায় হাফ কে এক্স স্কয়ার। এখন দেখো উভয় পক্ষ থেকে হাফ কে কাটাকাটি, তুমি যদি এম ওমেগা বসাইতে একই উত্তর আসতো, কারণ উভয় পক্ষ থেকে কাটাকাটি যেত। তার মানে কি দাঁড়াইলো, এ স্কয়ার মাইনাস এক্স স্কয়ার সমান সমান 3x স্কয়ার, তার মানে এ স্কয়ার সমান সমান 4x স্কয়ার। উভয়কে রুট করে দাও, তাহলে রুট করে দিলে কত দাঁড়ায় বলো দেখি, এটা হয়ে যাবে a আর এটা হয়ে যাবে প্লাস মাইনাস 2x, ঠিক আছে? তাহলে a সমান সমান প্লাস মাইনাস 2x, তাহলে x সমান সমান কত দাঁড়াইলো, প্লাস মাইনাস a/2। এইটাই হচ্ছে আমাদের কারেক্ট আনসার। কমেন্টে জানিয়ে ফেলো এই ম্যাথটা বুঝতে পারছো কিনা। কমেন্টে জানিয়ে ফেলো এটা বুঝতে পারছো কিনা। এটা কিন্তু দারুণ একটা ম্যাথ ছিল। কমেন্টে একটু চালু চালু জানিয়ে ফেলো। পুরোপুরি বুঝতে পারছো কিনা। তোমরা সবাই বলছো ক্লিয়ারলি বুঝতে পারছো। মোহাম্মদ সিয়াম বলছে গ্রাভিটি এর ক্লাস হইছে, গ্রাভিটি এর ক্লাস হয় নাই, মহাকর্ষ ক্লাস হয় না, এটা সামনে হবে। আচ্ছা, তাহলে আমাদের এই টপিকটা শেষ। নেক্সট হচ্ছে আমরা একটা প্রবলেম সলভ করব। দেখো একটি কণা এ বিস্তার ও ই মোট শক্তির সরলসন্ধিত গতি সম্পাদন শুরু করে। একটি অবস্থানে এর গতিশক্তি যদি এত হয় তাহলে সরণ কত? একটু পেঁচানো না প্রশ্নটা, আমরা বোঝার চেষ্টা করি। ওনারা গতিশক্তি কিন্তু দিয়ে দিছে 3e/4, তাহলে আমরা এটাই লিখি যে ই কে সমান সমান 3e/4। তোমাকে আগে ই এর পরিচয়টা জানতে হবে। ই এর পরিচয়টা হলো মোট শক্তি। এখন মোট শক্তির ফর্মুলা কি? ভাই গতিশক্তি শিখাইলেন, বিভব শক্তিও শিখাইলেন, মোট শক্তি তো শিখাইলেন না। ভাই মোট শক্তি মানে হলো গতিশক্তি আর বিভব শক্তির যোগফল। তাহলে আমরা চলো বের করে নিই ই সমান সমান কি, গতিশক্তি প্লাস বিভব শক্তি। গতিশক্তি ফর্মুলা কি ছিল, হাফ কে ইন্টু এ স্কয়ার মাইনাস এক্স স্কয়ার, আর বিভব শক্তির ফর্মুলা কি ছিল, হাফ কে এক্স স্কয়ার। যোগ করো হাফ কে এ স্কয়ার, আগে
হাফ কে এর সাথে এটা বৃত্তে গুণ করে দাও, হাফ কে এক্স স্কোয়ার প্লাস হাফ কে এক্স স্কোয়ার, কাটাকাটি চলে যায়, চলে গেলে উত্তর থাকে হাফ কে এ স্কোয়ার থাকে, ঠিক আছে, হাফ কে এ স্কোয়ার থাকে। তো এটাই হচ্ছে আমাদের মোট শক্তির ফর্মুলা। আর তুমি একটা কাজ করতে পারো, তুমি ই এর জায়গায় এটা বসাই দিতে পারো, ক্লিয়ার? তাহলে আমরা এটা লিখতে পারি যে ই কে সমান সমান 3/4 রাখো, আর ই এর জায়গায় এটা বসাই দাও, হাফ কে এ স্কোয়ার বসাই দাও। আর ই কে জায়গায় কি এমনি ই কি থাকবো না, ই কের তো ফর্মুলা আছে, ই কের ফর্মুলা বসাই দাও। ই কে ফর্মুলা কি ছিল? ই কে ফর্মুলা ছিল হচ্ছে হাফ কে ইন্টু এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। এই ম্যাথ গুলোতে সবসময় সরণ বের করতে বলে, এই জন্য এক্স বের করবা। তো এটা খুবই সহজ। হ্যাঁ, কেমনে করবা দেখো, হাফ কে আগে, হাফ কেটাকে কাটা দাও, কাটা দিলে কি থাকে, এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার সমান সমান 3/4 এ স্কোয়ার। এ স্কোয়ার গুলো এক পাশে রাখবা, তাহলে দাঁড়াচ্ছে হলো এ স্কোয়ার মাইনাস 3/4 এ স্কোয়ার, এটা তোমার দাঁড়াচ্ছে হলো এক্স স্কোয়ার। এ স্কোয়ার কমন নাও, এ স্কোয়ার যদি কমন নিয়ে নিই আমরা, থাকে হলো 1 মাইনাস 3/4, ঠিক আছে? তাহলে 1 মাইনাস 3/4 মানে কি 1/4, তাইলে এ স্কোয়ার বাই 4, তোমাকে সারে এক্স বের করতে বলছে, তাহলে এক্স সমান সমান কত দাঁড়াচ্ছে, প্লাস মাইনাস এ বাই 2 দাঁড়াচ্ছে। সো উত্তর হবে x ইকুয়াল টু প্লাস মাইনাস a বাই 2, অপশন এ। এখানে প্লাস মাইনাস দেয় নাই অপশনে, বাট তোমরা আনসার লেখার সময় প্লাস মাইনাস দিয়ে নিবা। কমেন্টে জানিয়ে ফেলো এই ম্যাথটা বুঝতে পারছো কিনা। কমেন্টে ভাইরা জানিয়ে ফেলো এই ম্যাথটা বুঝতে পারছো কিনা। আচ্ছা, ওকে, সবাই বলছো বুঝতে পারছো, ফাইন। এখন আমরা সামনে আগাতে পারি। তো এই ম্যাথ গুলো আর আমি করাবো না, এগুলো তোমাদের এইচডব্লিউ হিসেবে দিয়ে দিলাম, কারণ হচ্ছে কনসেপ্ট আমি অনেক ক্লিয়ারলি বুঝাই দিছি, অনেক গুছায়া সময় নিয়ে বুঝাই দিছি। এখন আমরা একটা সিকিউ সলভ করব। তো চলো এই সিকিউটা দেখি। যশোর বোর্ড 2023 সালে, আমি বারবার তোমাদের বলে আসছি, 2023 সালে সবচেয়ে কঠিন প্রশ্ন করছিল কিন্তু যশোর বোর্ড, প্রত্যেকটা সাবজেক্ট কিন্তু কঠিন প্রশ্ন করছে যশোর বোর্ড, এবং তাদের পাশের হার ছিল সবচেয়ে কম গত বছর। এখন এক এক বছর এক এক রকম ঝামেলাটা করে, আগের বছরগুলোতে এরকম করে নাই। কুমিল্লা বোর্ডও কিন্তু অনেক ভালো করছে গত বছর, সহজ মানে একবার সহজ না, যশোর চেয়ে সহজ করছে, বাট গত বছর যশোর ঝামেলাওয়ালা প্রশ্ন করছে। আমরা একটু দেখি এই প্রশ্নটা কি ঝামেলাওয়ালা কিনা। স্যারে একটা চিত্র দিয়ে দিচ্ছে, চিত্র দিয়ে বলছে যে ববের ভর হলে এত কেজি, কার্যকরী দৈর্ঘ্য হচ্ছে 1 মিটার, অভিকর্ষের ত্বরণ হচ্ছে এত। গ নাম্বার প্রশ্নে বলছে উদ্দীপকের সি বিন্দুতে কার্যকর বল নির্ণয় করো, এটা একটা প্রশ্ন। আরেকটা প্রশ্ন হচ্ছে এবিসি বিন্দুতে শক্তি নিত্যতা সূত্র পালিত হবে কিনা। আমি যে টাইপটা পড়াইতেছি এটা কোন টাইপের আন্ডার, মানে গ কি এই টাইপের আন্ডারে পড়ছে নাকি ঘ? উত্তর হচ্ছে ঘ। সো আমি আগে ঘ নাম্বারটা করাবো, পরে আমরা গ করব, ঠিক আছে? গটা আলাদা টাইপ, ওটা আলাদা টাইপ আমি রাখছি, এটার মধ্যে এটা ঢুকে গেলে আবার ঝামেলায় পড়বা। ঘটা কি, শক্তি নিত্যতা সূত্র। চলো শক্তি নিত্যতা সূত্র আগে আমরা জেনে আসি। শক্তি নিত্যতা সূত্রটা হচ্ছে প্রতিটি বিন্দুতে মোট শক্তি সমান হবে, মোট শক্তি সমান হবে, ঠিক আছে? এটা আমাদের কনসেপ্ট। এখন মোট শক্তি আবার কেমনে বের করে? মোট শক্তি বের করে হচ্ছে গতি শক্তি প্লাস বিভব শক্তি দিয়ে। মোট শক্তি বের করে গতি শক্তি প্লাস বিভব শক্তি দিয়ে। তার মানে তোমাকে এ বিন্দুতে গতি শক্তি বের করতে হবে, বিভব শক্তি বের করতে হবে, দুইটা জিনিস। বি বিন্দুতে গতি শক্তি বের করতে হবে, বিভব শক্তি বের করতে হবে, দুইটা জিনিস, তো দুইটা চারটা। সি বিন্দুতে গতি শক্তি বের করতে হবে, বিভব শক্তি বের করতে হবে, আরো দুইটা জিনিস, টোটাল 6টা। অঙ্কটা বেশ বড় হবে,
তো চলো আমরা 6টাই বের করবো, কোনো সমস্যা নাই, আস্তে ধীরেই করবো, সময় আছে। প্রথম কথা হচ্ছে এই বিন্দুর জন্য, এই বিন্দুর জন্য বের করা সবচেয়ে সহজ। এটা রিজন কি, এই বিন্দুটা সর্বনিম্ন বিন্দুতে সবচেয়ে নিচে আছে। সবচেয়ে নিচে থাকলে বলো দেখি তার গতিশক্তি শূন্য হয় নাকি বিভব শক্তি শূন্য হয়? বলো দেখি। কাজ শক্তি ক্ষমতার চ্যাপ্টারে চলো আমরা একটু ব্যাক করি। কাজ শক্তি ক্ষমতা, তোমাদের কিন্তু একটা কোশ্চেন করছি, সর্বনিম্ন বিন্দুতে ইকে এর মান 0 নাকি ইপি এর মান 0? বলো দেখি। আমি এরকম একটা ম্যাথ করাইছি শক্তি নিচতা সূত্র, যে সর্বনিম্ন যে বিন্দুটা থাকে এই বিন্দুটা ইপি এর মান 0। তোমার প্রশ্ন কেন? কারণ ইপি এর ফর্মুলাই হলো mgh, যেখানে h মানে হলো নিচ থেকে উপরে, ও তো সবার নিচেই আছে, তাহলে নিচ থেকে উপরে তো কোনো পথ অতিক্রম করলো না, তার মানে h এর মান 0, তাহলে ইপি সমান সমান mg ইন্টু 0, তার মানে 0। আমরা এটা বলতে পারি সর্বনিম্ন বিন্দুতে বিভব শক্তির মান 0 হয়। তাহলে কোনো অঙ্ক করা ছাড়াই আমার কিন্তু এ বিন্দুর একটা ডাটা বের হয়ে গেল। তাহলে আমরা এইভাবে লিখবো, ফার্স্ট এইভাবে লিখবা এ বিন্দুর জন্য, ফার্স্ট এইভাবে লিখবা এ বিন্দুর জন্য, ফার্স্ট ইপি লিখবা, ঠিক আছে? ইপি লিখার পর একটা এ লাগাই দিবা, তাইলে আমরা এটা উত্তর কি বলতে পারি বলো দেখি? 0। এখন তোমার লাগবো কি? এখন তোমার লাগবো এ বিন্দুর গতিশক্তি লাগবো। গতিশক্তির ফর্মুলা আমরা কেমনে করছিলাম মনে করে দেখো তো। গতিশক্তির ফর্মুলা ছিল mgh, তবে এই h কিন্তু উপর থেকে নিয়েছি, মনে রাখবা। এই বিন্দুটাতে ই কে হবে ফর্মুলা কি mgh, এইখানে h এর মান 0 না, এখানে h এর মান হলো যতটুকু সে নিচে পড়ছে সেই উচ্চতাটা, যতটুকু সে নিচে পড়ছে। সেম কনসেপ্ট এখানেও অ্যাপ্লাই করে। বস্তুটা জার্নি শুরু করছিল এই জায়গা থেকে, ঠিক আছে? তুমি দেখবো কতটুকু নিচে পড়ছে। এখন হয়েছে কি, ও তো ভাই বক্ররেখা দুলতেছে, বক্ররেখা দিয়ে ম্যাথ করা যাবে না, সরল রেখা বানাইতে হবে। এখন সরলরেখা কেমনে বানাবো? খুবই সহজ। তুমি এই জিনিসটাকে এভাবে একটা দাগ টানবা, এভাবে একটা দাগ টানবা, এভাবে তুমি একটা দাগ টানবা। দাগ টানলে তুমি কি পাবা? এই যে একটা বিন্দু পাইতেছো না, এখানে বি লেখা তো, তাই না? তুমি লিখবা বি প্রাইম। তুমি কি লিখবা? বি প্রাইম, মানে বি এর নতুন অবস্থান বি প্রাইম। কারণ বক্ররেখা দিয়ে ম্যাথ করা যায় না, সরলরেখা বানাইতে হয়। আমি সরলরেখা বানাই দেখাচ্ছি। আর এখানে কত লেখা সি, এইটাকে তুমি কি করবা? দাগ টানবা, ঠিক আছে? আমার ইয়ার পেনটা একটু চিকন করা লাগবে, আমি সবুজ কালার দিই। এটাকে তুমি দাগ টানবা, দাগ টান এইখানে একটা বিন্দু পাবা, এটার কি নাম দিবা? সি প্রাইম। আর আগের থেকে যেটা ছিল সেটা কত? এ। তাহলে তোমার বিন্দু কিন্তু একই সরলরেখা আইসা পড়ছে। তা তোমার বিন্দু কোনটা কোনটা? একটা এ, একটা সি প্রাইম, আর একটা বি প্রাইম। এখন এই জিনিসটাই আমার দরকার, আমার 3টা বিন্দুকে এখন আমি এখানে আঁকবো, ঠিক আছে? আমি কেমনে বক্ররেখাকে সরলরেখা বানাচ্ছি বুঝছো তো? আমি এখন পুরো চিত্র আমার কোনো দরকার নেই, আমার দরকার হচ্ছে এই যে এ, এই যে এ বিন্দু হচ্ছে এই যে এইটা সি প্রাইম, তারপর আমি আঁকবো কি? সি প্রাইম, তারপর আমি আঁকবো কি? বি প্রাইম। এই যে আমি চিত্রটা আঁকছি, এটা হুবহু কাজ শক্তি ক্ষমতার মতো করে চিন্তা করতে হবে। কাজ শক্তি ক্ষমতা, ওই যে একটা অঙ্ক ছিল না, যে কোন বিন্দুতে গতিশক্তি বিভব শক্তির দ্বিগুণ হবে, মনে পড়ে অঙ্কটা? কোন বিন্দুতে গতিশক্তি বিভব শক্তির দ্বিগুণ হবে? ওই ম্যাথটা চলো একবার করে আসি, তাহলে ক্লিয়ার হবে। ধরে নেই ভূপৃষ্ঠ থেকে x উচ্চতায় গতিশক্তি বিভব শক্তি দ্বিগুণ হবে, তাইলে এখান থেকে এতটুকু কত? h - x। তাহলে আমরা এইভাবে লিখতে পারি যে এখান থেকে এতটুকু কত? x, এখান থেকে এতটুকু কত? h - x। তো আমরা কি লিখবো? আগে গতিশক্তি লিখবো, গতিশক্তি মানে কি? কে। আর বিভব শক্তি মানে কি? ইপি। আর রটা আছে বিভব শক্তির সাথে, সো এর জন্য 2টা হবে ইপি এর আগে। আর ই কে ফর্মুলা কি? ই কে ফর্মুলা হচ্ছে উপর থেকে নিচ, ই কে ফর্মুলা কি? উপর থেকে নিচ। তো তুমি কি লিখবা? mg ইনটু উপর থেকে নিচের ভ্যালু লিখবো, উপর থেকে নিচের ভ্যালু কত? h - x। আর বিভব শক্তির ফর্মুলা কি ছিল? mgh, তবে নিচ থেকে উপর, নিচ থেকে উপরের মান হচ্ছে x। তাহলে তুমি কি লিখবা? mgx। এরপরে কাটাকাটি করে টোরে মনে করে দেখো তুমি x এর মান বের করছিলা। এই যে কনসেপ্টে অ্যাপ্লাই হলো, এই কনসেপ্টটা তুমি এখন এই চিত্রের জন্য অ্যাপ্লাই করবা। ক্লিয়ার? তো আমি ফার্স্টে করতেছিলাম কোন বিন্দুর জন্য বলো তো? এ বিন্দুর জন্য। তো এ বিন্দুর জন্য মানে কি? এটা না? হ্যাঁ, তো এ বিন্দুর জন্য আমি যদি তোমাদেরকে বলি গতিশক্তি বের করে দাও, কেমনে বের করবা? ওই যে ওইখানে যেমনে করছিলা, ওইখানে মনে আছে?
ওখানে মনে আছে কেমনে গতিশক্তি বের করছিলা? যে এই বিন্দুটার জন্য গতিশক্তি কেমনে বের করছিলা? mg ইনটু এই টোটাল উচ্চতা h। এখানেও সেম কাজটা করো, এখানেও সেম কাজটা করো, গতিশক্তি বের করো কিভাবে? ই কে মানে গতিশক্তি কোন বিন্দুর জন্য? এ বিন্দুর জন্য। ফর্মুলা কি? mgh। এই h টা হবে উপর থেকে নিচ, এই যে এখান থেকে এইটা পুরোটা, এই পুরোটা। তাই তোমার সূত্র লিখে ফেলো mg ইনটু উপর থেকে নিচ, মানে কি বি প্রাইম থেকে এ পর্যন্ত। হ্যাঁ, বি প্রাইম থেকে এ পর্যন্ত। এখন ভাই আমরা তো বি প্রাইম এর মানই জানি না, বি প্রাইম এর মান তো আগে বের করতে হবে। চলো সেটা বের করে আসি। তো বি প্রাইম এর মান কিভাবে বের করব? চিত্র থেকেই বের করা যায়, খুবই সহজ। দেখো ভাইয়া, এই যে এখান থেকে শুরু করে এতটুকু পর্যন্ত, মানে এই পুরাটা এটার মান সারেই দিয়ে দিছে 1 মিটার, সারেই দিয়ে দিছে 1 মিটার। তাহলে আমরা লিখি 1 মিটার। ওকে, আমার লাগবে কিসের মান? আমার লাগবে এই যে হলুদ অংশটুকুর মান। তাহলে একটা কাজ করি, এটা তো বাইর করতে পারতাছি না, একটা কাজ করি, এইটা বাইর করে লাই। তাহলে বড়টা মাইনাস ছোটটা দিলে এ বি প্রাইম বাইর হয়ে যাব। এখন তোমাদের মনে একটা প্রশ্ন, ভাই এটা কেমনে বাইর করব? ও বি প্রাইম কিভাবে বের করব? উত্তর হচ্ছে ত্রিভুজ দিয়ে। আমরা ও বি প্রাইম বের করব ত্রিভুজ দিয়ে। এই যে দেখো, এই যে ত্রিভুজটা আছে, এই ত্রিভুজটা দিয়ে, এই ত্রিভুজটা দিয়ে আমরা কি বের করব? ও বি প্রাইম বের করব। তো এখন এই ত্রিভুজটা নিয়ে আগে আলাদাভাবে আলোচনা করতে হবে। তো চলো আলাদাভাবে আলোচনা করি। এই ত্রিভুজটাকে আলাদাভাবে আমরা অঙ্কন করি। এই যে অঙ্কন করলাম। এই ত্রিভুজের ক্ষেত্রে অ্যাঙ্গেল কিন্তু পুরোটা, অ্যাঙ্গেলটা কত ডিগ্রি? 20 ডিগ্রি স্যারে দিয়ে দিছে। এই ত্রিভুজের ক্ষেত্রে অ্যাঙ্গেলটা লিখে ফেলো 20 ডিগ্রি। ভ্যালুগুলো লিখে ফেলো, এটা ও, এটা বি। ও বি এর মান 1 মিটার। তুমি বলতে পারো ভাই কেমনে বুঝলেন? এই যে প্রশ্ন দিয়ে দিচ্ছে কার্যকরী দৈর্ঘ্য 1 মিটার, মানে এইটার এটা তো পুরোটা সমান, এই যে এইভাবে তুলতেছে না, তাহলে এতটুকুর মান 1 মিটার, তোমার দরকার এতটুকুর মান, তাইলে ও বি প্রাইম তোমার দরকার ও বি প্রাইম। কিভাবে এটা বের করবা? খুবই সহজ। এইটা যদি 20 ডিগ্রি হয়, তুমি নর্মাল চিন্তা করো, এটা একটা ত্রিভুজ তাই না? এইটা যদি 20 ডিগ্রি হয়, তুমি একটু নর্মাল চিন্তা করে দেখো তো এটা কত ডিগ্রি হয়? এটা তখন হয়ে যাবে কত ডিগ্রি? 70 ডিগ্রি। এটা 20 ডিগ্রি হলে এটা কত ডিগ্রি হবে? 70 ডিগ্রি। তাহলে এই ত্রিভুজ নিয়ে এখন তুমি অঙ্কটা করে ফেলো। এই ত্রিভুজে তুমি কি পাচ্ছ বলো তো? এটা হচ্ছে অতিভুজ, আর তোমার দরকার লম্ব। তোমার দরকার লম্ব। অতিভুজের সাথে লম্বের কার সম্পর্ক? সাগরে লবণ অনেক। তার মানে সাইন 70 ডিগ্রি, মানে আমি এটাকে এমনি রাখতেছি, এটাকে আমি ভূমি ধরতেছি, হ্যাঁ, আর এটাকে আমি লম্ব ধরতেছি, মানে বোর্ড আর ঘুরাইলাম না, তোমাদের সাপেক্ষে আমি চিন্তা করতেছি, ঠিক আছে? এইভাবে নরমালি বোর্ড ঘুরাচ্ছি না। তাহলে সাইন 70 ডিগ্রি সমান সমান কত দাঁড়াইতেছে বলো দেখি? সাগরে লবণ অনেক। লবণ মানে তো আমি বাইরে করবো ও বি প্রাইম, আর অনেক, অনেক মানে কি? অনেক মানে হচ্ছে 1 মিটার, অনেক মানে হচ্ছে 1 মিটার। তাহলে ও বি প্রাইম আমার বের হয়ে গেল 1 মিটার ইন্টু সাইন 70 ডিগ্রি, বা আমরা শুধু সাইন 70 ডিগ্রি লিখতে পারি, শুধু সাইন 70 ডিগ্রি লিখতে পারি। ও বি প্রাইমের মান কিন্তু বের হয়ে গেল সাইন 70 ডিগ্রি। আমি আবারও বলি, ও বি প্রাইমের মান কিন্তু বের হয়ে গেল সাইন 70 ডিগ্রি। আশা করি পুরোপুরি ক্লিয়ার হয়েছে। এখন সাইন 70 ডিগ্রি কোনটার মান বের হলো বলো দেখি? এই এতটুকুর মান বেরিয়েছে সাইন 70 ডিগ্রি। একটু আগে তোমরা কইছি যে এটা পুরোটার মান 1, আর এইটার মান মাত্র বের করে দিলাম সাইন 70 ডিগ্রি। তাহলে এইটার মান তুমি বের করতে পারবা না এবি প্রাইম? আরামসে বের করতে পারবা। লিখে ফেলো এবি প্রাইম সমান সমান পুরোটা মানে কি ও এ মাইনাস মাত্র যেটা বের করে দিলাম ও বি প্রাইম, ঠিক আছে? তো ও এর মানটা কত? ও এর মান হচ্ছে 1 মিটার, আর ও বি প্রাইমের মানটা কত? মাত্র বের করে দিলাম সাইন 70 ডিগ্রি। তাহলে লিখবা সাইন 70 ডিগ্রি। তাহলে এবি প্রাইম কিন্তু আমাদের বের হয়ে গেল, ঠিক আছে? আমাদের এবি প্রাইম বের হয়ে গেল। এই জিনিসটা কি করবা এখন? এখানে বসাই দিবা। এই জিনিসটা এখন কি করবা? এই যে এখানে বসাই দিবা 1 মাইনাস সাইন 70 ডিগ্রি। তাহলে উত্তর দাঁড়াবে হলো mg ইন্টু 1 মাইনাস সাইন 70 ডিগ্রি। এটা হচ্ছে আমাদের কি? গতিশক্তি। তাহলে মোট শক্তি এখন বের হয়ে যাবে তাই না? তাহলে আমরা কি লিখতে পারি? এ বিন্দুতে মোট শক্তি, এ বিন্দুতে মোট শক্তি। তাহলে লিখবা হচ্ছে এ বিন্দুতে মোট শক্তি কত হবে? এ বিন্দুতে গতিশক্তি প্লাস এ বিন্দুতে বিভব শক্তি।
তো গতিশক্তি তো বের করেই দিলাম যে mg ইন্টু 1 মাইনাস সাইন 70 ডিগ্রি, আর বিয়োগ শক্তি তো শূন্য ছিল, যোগ করলে এইটাই আসবে। সো এই যে আমি একটা আনসার বের করে দিলাম, এটা পুরাটা বুঝছো কিনা কমেন্টে জানাও। একটু দ্রুত কমেন্টে জানাও যে আমি যে একটা টোটাল মোট শক্তি বের করে দিচ্ছি পুরোটা বুঝছো কিনা। mgh গতিশক্তির সূত্র, বিভব শক্তির সূত্র। পার্থক্য হচ্ছে বিভব শক্তি বের করার সময় হয় নিচ থেকে উপর, আর গতিশক্তি বের করার সময় উপর থেকে নিচ। ভাই হাফ এম ভি স্কয়ার থেকে mgh আসে, হাফ এম ভি স্কয়ার সমান সমান mgh আনা যায় কেমনে? ওই যে ভি স্কয়ার সমান সমান ইউ স্কয়ার প্লাস 2gh। তাহলে আমাদের আদি বেগ তো শূন্য ছিল, তাহলে কাটাকাটি করলে 2 কাটাকাটি করলে তো mgh থাকে। আচ্ছা, তোমরা সবাই বলছো বুঝতে পারছো। আমি একটা বিন্দু করে দিছি, তোমাদের SW হিসেবে থাকবে বাকি দুইটা বিন্দু, ঠিক আছে? আমি এ বিন্দুর জন্য করে দিছি, তোমাদের SW থাকবে কি বলতো? SW থাকবে হচ্ছে বি বিন্দু আর সি বিন্দুর জন্য। তো কইরা দেখবা এটাই উত্তর আসবে, কারণ ওনারা বললে, কারণ শক্তির সংরক্ষণশীলতা নীতি অবশ্যই মানে, ঠিক আছে? তো তুমি যখন বি বিন্দুর জন্য সেম ভাবে করবা এটা উত্তর আসবে, না আসলে বুঝবো তোমার অঙ্ক ভুল হইছে। আর সি বিন্দুর জন্য সেম ভাবে করবা এটা আসবে। ভাই বিশাল অঙ্ক এটা। তো আমি বলবো এরকম অঙ্কগুলো সব লাস্টে আনসার করতে, ঠিক আছে? এসব অঙ্ক অনেক সময় খায় ফেলবে তোমার। তবে যারা প্র্যাকটিস করতে করতে অভ্যস্ত হয়েছে, যারা একটু অ্যাডভান্স লেভেলে চলে আসছে, তাদের জন্য সময় লাগবে না। আমরা এখন নতুন ম্যাথে চলে যাব। ওই যে বলছিলাম না যশোর বোর্ড ফাইজলামি করছে, দেখছো এটা হলো ফাইজলামির প্রমাণ। অঙ্ক পারা যায় কিন্তু যে সময় লাগবে। আচ্ছা, এরকম চিত্র তোমাদের শিখাইছি কিছুক্ষণ আগে, যে মোট শক্তি, গতি শক্তি, বিভব শক্তির আমি চিত্র শিখাইছি। স্যার এখানে সিলেট বোর্ড 2022 সালে যে কোশ্চেনটা দিছে, গ নাম্বারের প্রশ্ন কি বলছে দেখো তো। বলছে যে এ বিন্দুতে কণাটি সরণ নির্ণয় করো। আগে এ বিন্দু খুঁজে বের করো। এ বিন্দু কোনটা? এই যে এইটা, এই যে গ্রাফটা আছে না, এই গ্রাফের উপর যে এই যে একটা বিন্দু তুমি পাইতেছো না, এইটা হচ্ছে এ বিন্দু। আবার তুমি বলতে পারো কেন আপনি এটা আছেন কেন, আপনি তো এটাও আঁকতে পারতেন। এখানে কি এ বিন্দু নাই? আছে তো, এটাও তো এ বিন্দু। তোমার যেটা মন চায় তুমি এটা দিয়ে অঙ্ক করো। আগে আমাকে দেখতে হবে উদ্দীপকের আর কি কি দেওয়া আছে, বা এই বরাবর কি কি দেওয়া আছে, এই বরাবর কি কি দেওয়া আছে, এগুলোর দিকে ফোকাস করতে হবে। নিচের উদ্দীপকে একটা সরল দৈর্ঘ্যই সম্পন্ন কণার শক্তি বনাম সরণের লেখচিত্র নিচে দেওয়া হবে। তার মানে এই বরাবর হচ্ছে এক্স, আর এই বরাবর হচ্ছে এনার্জি। এখানে একটা ডাটা দিয়ে দিচ্ছে, দেখো 4 সেন্টিমিটার, এটা আমাদের লাগবে না। আর 12 সেন্টিমিটার হচ্ছে এই বিন্দুটা, এই বিন্দুটা হচ্ছে 12 সেন্টিমিটার। বাট এইটার জন্য আমাদের ভ্যালু জানা নাই, এটার জন্য আমাদের ভ্যালু জানা নাই। এই লাল দাগটা দিয়ে দিলাম, এখানে যে পয়েন্ট এসে টাচ করছে এটাকে আমি মনে মনে অন্য একটা নাম দিই সবুজ কালার দিয়ে, এইটাকে আমি মনে মনে সি বিন্দু নাম দিলাম, সি বিন্দু নাম দিলাম। স্যার চাইছে যে এ বিন্দুতে কণাটি সরণ কত, সরণ কত মানে কি, যে ও থেকে সি এই দূরত্বটা স্যারে চাইছে ও সি সমান সমান ওয়াট, এটা চাইছে। এখন চলো আমরা সরণ বের করবো। তো সরণ বের করতে গেলে আগে তোমাকে গ্রাফে ফোকাস করতে হবে। এই গ্রাফে আমরা দেখতে পাইতেছি এ বিন্দুতে দুইটা গ্রাফই টাচ করছে, তার মানে এ বিন্দুতে গতিশক্তি আর বিভব শক্তি পরস্পর সমান। কি বলছি আবার রিপিট করি, এ বিন্দুতে দেখো বিভব শক্তিও যাচ্ছে আবার গতিশক্তিও যাচ্ছে, তো দুইটাই কি একটা বিন্দু টাচ করা মানে কি তার ভ্যালু সমান। তো এ বিন্দুতে গতিশক্তি আর বিভব শক্তি সমান, তাহলে আমরা লিখবো প্রশ্ন মতে বা চিত্র মতে গতিশক্তি আর বিভব শক্তি পরস্পর সমান। এবং আমি এটা ম্যাথ করাইছি, আজকে প্রথম দিকে করাইছি, আবার করাই। হাফ কে ইন্টু এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, আর ইপি মানে কি হাফ কে এক্স স্কোয়ার। এখন উভয় পক্ষ থেকে হাফ কেটা কেটে দাও, তাহলে কি দাঁড়ায় এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার সমান সমান এক্স স্কোয়ার, বা 2x স্কোয়ার সমান সমান এ স্কোয়ার, বা এক্স সমান সমান প্লাস মাইনাস এ বাই √2। আমি এরকম ম্যাথ করাইছি, এর মাধ্যমে আমাদের গ নাম্বারটা শেষ, ঠিক আছে? এখন এর মান কি সার দিছি কিনা সেটা চলো একটু দেখি, এর ভ্যালু দেওয়া আছে কিনা আমরা একটু জানার চেষ্টা করি। দেখো এইখানে এ মানে কিন্তু এ না, এখানে এ মানে বিস্তার, এখানে এ মানে কি বিস্তার। এখন বিস্তারের ভ্যালু কি সার দিছি কিনা দেখো, এইখান থেকে এতটুকু পর্যন্ত কি 12 সেন্টিমিটার না? এটাই তো তার সর্বোচ্চ সরণ, এর চাইতে বেশি তো তার সরণ হয় নাই। সর্বোচ্চ সরণটা আমরা জানি 12 সেন্টিমিটার, তাহলে এটাই তার বিস্তার, সর্বোচ্চ সরণকে বিস্তার বলে। তাহলে আমরা লিখে ফেলি প্লাস মাইনাস, উপর হবে 12 নিচে হবে √2। ক্যালকুলেটর এটা বসায় দেখো যা বের হবে এটাই উত্তর, তাহলে উত্তর হবে এত সেন্টিমিটার, ঠিক আছে?
এটা তোমার ক্যালকুলেটর বসায় দশমিকে নিয়ে নিবা, দেখবা কত হয়। ক্লিয়ার? আর ঘতে বলছে যে শক্তি সংরক্ষণশীলতা নীতিটা মানবে কিনা। দেখো কনসেপ্ট আগের অঙ্কের মতোই, যে তুমি পি বিন্দুর জন্য ই কে বের করবা, ইপি বের করবা, কিউ বিন্দুর জন্য ইপি বের করবা, ই কে বের করবা, আর বিন্দুর জন্য সেম তিনটা দুইটা করে বের করবা। ইপি আর ই কে যোগ করবা, তাহলে পি বিন্দুর মোট শক্তি পাবা। আবার কিউ বিন্দুর ক্ষেত্রে ইপি আর ই কে যোগ করবা, মোট শক্তি পাবা। আবার আর বিন্দুর জন্য সেম, এখন যোগ করে দেখাবা সবাটা সমান আসছে। আমি এটা অলরেডি দেখাইছি, তুমি বলতে পারো কখন দেখাইছি? ওই যে তোমরা যে প্রমাণ দেখাইছিলাম না, গতি শক্তির সূত্রের প্রমাণ, বিভব শক্তির সূত্রের প্রমাণ, পরে না দূরে যোগ করে দেখাইছিলাম হাফ কে স্কোয়ার আসছে। ওই হাফ কে স্কোয়ার পি বিন্দুর জন্য হাফ কে স্কোয়ার আসবে, কিউ বিন্দুর জন্য হাফ কে স্কোয়ার আসবে, আর বিন্দুর জন্য হাফ কে স্কোয়ার আসবে। আমি এটা এখন অঙ্ক করে প্রুফ করে দিব, ঠিক আছে? মানে এটা অঙ্ক করে করতে হবে, ওই সূত্রের প্রমাণ দিয়ে করলে হবে না। ওইখানে তো আমি সূত্রের প্রমাণ দিয়ে করছি, কনসেপ্ট সেম বাট অঙ্ক করে দেখাইতে হবে। তো চলো এটা আমরা অঙ্ক করে। তো ফার্স্টে লিখবো পি বিন্দুর জন্য, ফার্স্টে কি লিখবা? পি বিন্দুর জন্য। তো পি বিন্দুর জন্য তোমার আগে কি দরকার? ইপি দরকার। ইপির ফর্মুলা কি? হাফ কে এক্স স্কোয়ার, হাফ কে এক্স স্কোয়ার। এখন কোশ্চেন হইতেছে ভাইয়া তুমি কি এক্স এর মান জানো? কে এর মান কিন্তু তুমি জানো না, কিন্তু তুমি এক্স এর মান জানো কিনা? উত্তর হচ্ছে, খেয়াল করো, পি বিন্দু যেহেতু বলছে তুমি পি বিন্দু খুঁজে বের করো। পি বিন্দু আমরা খুঁজে বের করছি, যে এই পয়েন্টটা পি বিন্দু। পি বিন্দুর জন্য তুমি এক্স এর মান বের করতে পারবা না? অবশ্যই পারবা, স্যারই তো দিয়ে দিছে যে পি বিন্দুর জন্য নিচের দিকে লম্ব টানো, এই যে বিন্দু সে টাচ করছে সেটা 4 সেন্টিমিটার, স্যারই দিয়ে দিছে। তাহলে তোমার এক্স এর মান 4 সেন্টিমিটার। ক্লিয়ার? তাহলে তোমার এক্স এর মান 4 সেন্টিমিটার। তাহলে বসায় ফেলো, এখানে আর তোমার মিটার মিটার নেওয়ার দরকার নাই, কারণ হচ্ছে আমি সবগুলা আলটিমেটলি একটা এককে নিয়ে আসবো, এটার মিটার বানায়ও না, ঠিক আছে? তাহলে ইপি সমান সমান তোমার এক্স এর জায়গায় কি লিখবা? 4 সেন্টিমিটার, 4 স্কোয়ার দিয়ে দাও। তাহলে 4 4 কত? 16, 16 কে যদি তুমি 2 ভাগ করো 8 হয়, তাহলে কত দাঁড়াচ্ছে? 8 কে দাঁড়াচ্ছে। ক্লিয়ার? আমরা কে এর মান জানি না, কে এর মান জানি না দেখা কে 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 রেখে দিবা। আচ্ছা এবার আসো ই কে। ই কে বের করার ফর্মুলা কি ছিল? হাফ কে ইন্টু এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ছিল, এরকম ছিল। তাহলে আমরা সব ডাটা বসাই দিই। হাফ কে এর মান কিন্তু জানি, এর মান হচ্ছে 12, এটা বসে দেওয়া ছিল। তাহলে 12 স্কোয়ার মাইনাস আর এক্স এর মান, খেয়াল করে দেখো আমরা এ বিন্দুর জন্য করতেছি, এ বিন্দুর জন্য এক্স এর মান তোমরা জানি, ওই যে বললাম 4 সেন্টিমিটার। ক্লিয়ার? এ মানে হচ্ছে পুরোটা 12, এটা তো চেঞ্জ হবে না, এটা 12ই থাকবে। তাহলে 12 স্কোয়ার মাইনাস কত স্কোয়ার বলতো? 4 স্কোয়ার। ক্লিয়ার? এখন তুমি এটা ক্যালকুলেশন করবা। 12 কে স্কোয়ার করলে 144 হয়, 4 কে স্কোয়ার করলে 16 হয়। তাহলে 144 মাইনাস 16 কত? 128 হয়। তাহলে এই মানটা 128, 128 কে 2 ভাগ করো, 64 হয়। তাহলে তোমার আস্তে আস্তে আলটিমেটলি 64 কে। এখন ই কে আসছে তোমার 64 কে, আর ইপি আসছে কি 8 কে। তাহলে মোট শক্তি কি বের হয়ে গেল না? তাহলে মোট শক্তি সমান সমান কত হবে? 64 আর কে আর 8 কে যোগ করলে কত হয়? 72 কে হয়। এটা কোন বিন্দুর জন্য? এটা পি বিন্দুর জন্য। তোমাদের এস ডাব্লিউ দিয়ে দিলাম বাকি দুইটা বিন্দুর জন্য, মানে কিউ এবং আর এর জন্য করবা, দেখবা দুইটার জন্য সেম আসবে, 64 কেই আসবে। ক্লিয়ার? কিউ বিন্দুর জন্য 64 কে আসবে, আর বিন্দুর জন্য 64 কে আসবে। ফলে তোমরা তাহলে প্রমাণ করতে পারলা যে শক্তি নিত্যতা সূত্র সে মানলো। কমেন্টে জানিয়ে ফেলো সিলেট বোর্ড 2022 সালের প্রশ্ন ক্লিয়ার হয়েছে। সিলেট বোর্ডও কিন্তু এই যশোর বোর্ডের মতো এখন দুষ্টামি মার্কা কোশ্চেন করে, তো সাবধান থাকবে যারা সিলেটের আছো। একটু কমেন্টে দ্রুত জানিয়ে ফেলো পুরোপুরি ক্লিয়ার হয়েছে কিনা। একটু দ্রুত কমেন্টে জানিয়ে ফেলো পুরোপুরি ক্লিয়ার হয়েছে কিনা। একদম কি বলছি, এইচ সমান ও এ প্রাইম হলো না কেন? এইচ সমান ও এ প্রাইম, এটা কোন অঙ্কের কথা বলতেছ? আচ্ছা কিউ বিন্দুতে এক্স এর মান কত নিব? আরেকজন বলছে কিউ বিন্দুতে এক্স এর মান কত নিব? একই ভাইয়া,
কিউ বিন্দুর জন্য লম্ব টানো, এক্স এর মান 4 সেন্টিমিটার হবে। একদম বলছে এক্স এর মান 4 কিভাবে, এই যে উদ্দীপকে দিয়ে দিছে। পি বিন্দুর জন্য স্যারে বের করতে বলছে, তো পি বিন্দু থেকে একটা লম্ব টানবা, যে কোনো বিন্দু বের করতে বলে লম্ব টানবা। তো অবশ্য কেন লম্ব টানবো, কারণ তো ভাই এক্স তো এই বরাবর, তোমাকে তো এক্স এর মান বের করতে গেলে আগে নিচে যেতে হবে, উপর থেকে তুমি কেন এক্স এর মান বের করবে, এক্স এর মান তো হচ্ছে এই যে এগুলো এক্স এর মান। তাই তোমার যদি স্যার কিউ বিন্দুর জন্য এক্স এর মান বের করতে বলে, তাহলে তুমি কি করো, কিউ বিন্দু থেকে লম্ব টানবা, তাহলে এখানে যে বিন্দুটা পাবা এটাই হচ্ছে এক্স এর মান 4 সেন্টিমিটার। আবার পি বিন্দুর জন্য এক্স এর মান 4 সেন্টিমিটার। আবার এ বিন্দুর জন্য তুমি এক্স এর মান জানোই না, কি লিগা, এই বিন্দুটা হইলো এই 4 আর 12 মাঝে, মাঝে কোন জায়গা সেটা আমরা জানি না, সেটা আমরা অঙ্ক করে বের করছিলাম। এই বিন্দুর জন্য এক্স এর মান এই যে 12/√2 হয়, 12/√2 মান দেখবা, 12/√2 মান দেখবা ওই যে 7 সামথিং বা কিছু একটা হবে, মানে 4 আর 12 মাঝখানে কিছু একটা ভ্যালু, এটা হচ্ছে এই বিন্দুর জন্য, এটা ছাড়ে দেয় না, এটা আমরা অঙ্ক করছিলাম। আচ্ছা ভাইয়া, এখন যতটুকু সময় আছে চাইলে কি ভালো রেজাল্ট করা সম্ভব? অবশ্যই সম্ভব, অবশ্যই সম্ভব। তার জন্য প্রয়োজন তোমার জিরো একটা মনোবল। তোমার যদি মনোবল না থাকে তাইলে কিন্তু একটু বিপদে পড়ে যাবে ভাইয়া। জিরো মনোবলে মানুষ লাস্টের 1 মাসেও খুব ভালো করে ফেলে, লাস্টের 1 মাসেও জিরো মনোবল দিয়ে অনেক কিছু করা সম্ভব। আর হয়তো টপ নচ রেজাল্ট হবে না, তুমি হয়তো গোল্ডেন পাবা না, তো গোল্ডেন না পালে কি হচ্ছে, তোমার গোল্ডেন মানে কি খুবই লাগবে? যদি তোমার ইঞ্জিনিয়ারিং ইচ্ছা না হয়ে থাকে তাহলে গোল্ডেন কোনো ম্যাটারই করে না, এ প্লাস পাইলেই হয়েছে। আর যদি ইঞ্জিনিয়ারিং ইচ্ছা হয়ে থাকে তাইলে আমি বলবো লাস্ট সময় এসে 1 মাসে পরে কেউ জীবনও মানে মানে বুয়েটে অ্যাডমিট কার্ড পাওয়ার মতো সে আসলে রেজাল্ট করতে পারবে না, ঠিক আছে? মানে লাস্টের 1 মাস পইরা, হ্যাঁ, আর অ্যাডমিশনে 3 মাস পরে কেউ বুয়েটে চান্স পায় না। বুয়েটে চান্স পাইতে গেলে তাকে ওই ইন্টারের ফার্স্ট ইয়ার থেকেই ভালো মতো পড়তে হয়, ক্লিয়ার? তবে ঢাকা ভার্সিটি বা এগুলোতে চান্স পেতে গেলে একবারে ফার্স্ট থেকে পড়ার প্রয়োজন নাই, একটু ফাঁকি টাকি দিয়েও ঢাকা ভার্সিটিতে চান্স পাওয়া সম্ভব। ঢাকা ভার্সিটি, রাজশাহী, জগন্নাথ, চট্টগ্রাম এগুলো চান্স পাওয়া সম্ভব ইন্টার একটু ফাঁকি দিয়ে, বেশি না। কিন্তু বুয়েট তুমি এভাবে পাবা না, বুয়েটের জন্য তোমাকে ওই ফার্স্ট ইয়ার থেকেই পড়তে হবে। তো আমি ধরে নিচ্ছি তোমাদের মানে এখন যারা ক্লাস করতেছো তারা মানে ভালো একটা ভার্সিটি হইলেই হবে, বা মেডিকেল তোমার ইচ্ছা, মেডিকেল হলে তো ভাই কোনো প্যারাই নেই, এ প্লাস পাইলেই হয়েছে, প্যারা নেই, ক্লিয়ার? এই হলো ঘটনা। তো তুমি ধরো কিচ্ছু পড়ো না এতদিন, তাও তোমার পক্ষে এ প্লাস পাওয়া সম্ভব। তবে যে বললাম না, যে কদিন সময় আছে পুরো লাইগা থাকতে হবে, প্রত্যেক দিন 12 ঘন্টা করে পড়তে হবে। এখন ভাই 12 ঘন্টা নিচে পড়ার কোনো স্কোপ নাই, পড়তেই হবে। এরই মাধ্যমে আমরা টাইপ 6 এ চলে আসছি। টাইপ 6 টা কিন্তু এইটা ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট একটা টাইপ, যাকে আমরা ভেরি ভেরি ইম্পর্টেন্ট বলতে পারি। তো এটা টাইপের নাম কি? সরল দোলকের দোলনকাল, কার্যকরী দৈর্ঘ্য। এখানেও ভালো অ্যামাউন্ট অফ কোয়েশ্চেন আছে, খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আছে। আমরা চলো আগে ফর্মুলা শিখি। ফর্মুলা হচ্ছে টি ইকুয়াল টু টুয়াইস বাই রুট ওভার এল বাই জি, শেষ, একটাই ফর্মুলা। এখান থেকে আমরা পরিচয় জানার চেষ্টা করব। টি মানে কি? টি মানে হচ্ছে পর্যায়কাল অথবা দোলনকাল, কারণ জিনিসটা দুলতে থাকে, ঠিক আছে? সেটাকে আমরা দোলনকালও বলতে পারি। জি মানে অভিকর্ষ ত্বরণ, এল মানে কি? কার্যকরী দৈর্ঘ্য। এখন কার্যকরী দৈর্ঘ্য নিয়ে একটু নাড়াচাড়া করা যায়, কার্যকরী দৈর্ঘ্য নিয়ে আমরা একটু নাড়াচাড়া করবো। কেন? কারণ এখানে বব আছে, এখানে কি আছে? ব্যাটার্স অফ বায়োলজি আছে, বব আছে, বব। এখানের বব মানে ব্যাটার্স অফ বায়োলজি, তাই না? এটা হচ্ছে ব্যাটার্স অফ বায়োলজি, এটা ব্যাটার্স অফ বায়োলজি, এটা ব্যাটার্স অফ বায়োলজি। ওকে, সো দেখো ব্যাটার্স অফ বায়োলজি ব্যাসার্ধ দিয়ে নিলাম মনে মনে। আর এখান থেকে এতটুকু একটা সুতা, এই সুতার দৈর্ঘ্য হচ্ছে ছোট হাতের এল, আর ব্যাসার্ধ হচ্ছে আর। তো কার্যকরী দৈর্ঘ্য যে এল এর, বড় হাতের এল এর যে আমি পরিচয়টা দিব, বড় হাতের এল এর পরিচয়টা হচ্ছে সুতার দৈর্ঘ্য প্লাস ববের ব্যাসার্ধ। তাইলে তার মানে আমরা যদি চিত্র থেকে আমরা বেশ বোঝার চেষ্টা করি, এখান থেকে এই এতটুকু পর্যন্ত, ঠিক আছে? সো এখন তাহলে টি এর ফর্মুলা কি দাঁড়াইলো? টি ইকুয়াল টু টুয়াইস বাই রুট ওভার এল প্লাস আর ডিভাইডেড বাই জি। এইটাই হবে কি আমাদের টি এর ফর্মুলা। টি ইকুয়াল টু টুয়াইস বাই রুট ওভার এল প্লাস আর ডিভাইডেড বাই জি। টি ইকুয়াল টু টুয়াইস বাই রুট ওভার এল প্লাস আর ডিভাইডেড বাই জি। তো এই ফর্মুলা দিয়ে আমরা এখন ম্যাথ সলভ করব। একটি সেকেন্ড দোলকের কার্যকরী দৈর্ঘ্য নির্ণয় করো। মনে রাখবা সেকেন্ড দোলক কাকে বলে? সেকেন্ড দোলক হচ্ছে যার টি এর মান 2 সেকেন্ড। মানে কি? সে একবার এখান থেকে এখানে আসতে 1 সেকেন্ড লাগে, আবার এখান থেকে এখানে আর 1 সেকেন্ড সময় লাগে, অর্থাৎ টি এর মান 2 সেকেন্ড। তো টি এর মান 2 সেকেন্ড হলে স্যার তোমাকে এল এর মান বের করতে বলছে। তো ফর্মুলা কি? আমরা জানি টি ইকুয়াল টু 2 পাই রুট ওভার এল বাই জি। তো স্যার এল বের করতে বলছে, ওকে স্কয়ার করে দাও। টি স্কয়ার সমান সমান 4 পাই স্কয়ার এল বাই জি। তাহলে এল সমান সমান কত দাঁড়ায়? জি টি স্কয়ার ডিভাইডেড বাই 4 পাই স্কয়ার। তো জি এর মান হচ্ছে 9.8, টি এর মানটা কত? 2, তার মানে 2 স্কয়ার দিয়ে দিবা ডিভাইডেড বাই 4 পাই স্কয়ার। তো এইটা এটা কাটাকাটি করে দাও, তাহলে উত্তর কি থাকে? 9.8 ডিভাইডেড বাই পাই স্কয়ার। এরপর ক্যালকুলেটরের কাজ।
বসাই দিলে অঙ্ক শেষ। তারপরে প্রশ্ন, একটি সেকেন্ড দোলকের দৈর্ঘ্য 225% বাড়াতে দোলনকাল কত হবে? তো তার মানে কি 225% তুমি বাড়াইতেছো, আমরা এইভাবে লিখতে পারি যে আদি দৈর্ঘ্য, আদি কার্যকরী দৈর্ঘ্য, আদি কার্যকরী দৈর্ঘ্য L1 আমি লিখলাম, ঠিক আছে। আদি কার্যকরী দৈর্ঘ্যকে আমরা L1 কে মনে মনে L লিখলাম, ঠিক আছে। পরবর্তী কার্যকরী দৈর্ঘ্য, পরবর্তী কার্যকরী দৈর্ঘ্য L2 সমান কত হবে? আগে যা ছিল সেটা তো আছেই, প্লাস এটাকে আরো 225% তুমি কি করবা? বাড়াবা। বাড়ালে শব্দ থাকলে প্লাস হয়, আর 225% করবা, তাহলে 225% লিখো। কাকে 225% করবা? L কে, তাহলে এখানে একটা L লিখবা। কত দাঁড়াইলো? L প্লাস 225%, মানে কি 225 কে তুমি 100 দিয়ে ভাগ করবা, পার্সেন্টেজ সরাই কিভাবে 100 দিয়ে ভাগ করা, তাহলে হবে 2.25 L। তাহলে L কমন নাও, 1 প্লাস 2.25, তাহলে কত আসতেছে? 3.25 L, ঠিক আছে। এরই মাধ্যমে আমার L2 এর মান বের হয়ে গেল, L1 ও আমরা জানলাম। তো স্যার বের করতে বলছে দোলনকাল কত হবে। তো দোলনকাল মানে কি T2, আর সেকেন্ড দোলক যেহেতু বলেছে সো T1 এর মান 2 সেকেন্ড, T1 এর মান 2 সেকেন্ড, T2 এর মান তোমাকে বের করতে হবে। আমরা ফর্মুলা শিখছি যে T প্রপোর্শনাল টু রুট ওভার L, কই থেকে পাইছি? যে T ইকুয়াল টু 2 পাই রুট ওভার L বাই G, T ইকুয়াল টু 2 পাই রুট ওভার L বাই G। এটা তো কনস্ট্যান্ট, এটাও কনস্ট্যান্ট, তাহলে T এর সাথে L এর সম্পর্ক এরকম, বর্গমূলের সমানুপাতিক। তো আমরা জানি প্রপোর্শন উঠাই কিভাবে, 1 to i না, তাহলে T1 বাই T2 সমান সমান রুট ওভার L1 বাই L2। সব মান বসায় দাও, স্যার দিয়ে দিছে। T1 এর মান 2 সেকেন্ড, T2, L1 এর মান L, আর L2 এর মান কত? 3.25 L। L কেটে দাও, তাহলে আলটিমেটলি কি দাঁড়ায় যে 2 বাই T2 সমান সমান রুট ওভার 1 বাই 3.25। এবার উভয়কে স্কোয়ার করে দাও, স্কোয়ার করলে কত হয়? 4 বাই, আচ্ছা স্কোয়ার করার দরকার নেই, এমনি বের হয়ে যাবে, এমনি উত্তর বের হয়ে যাবে, দেখো স্কোয়ার করার কোনো প্রয়োজন নেই। তাহলে T2 সমান সমান কি দাঁড়ায়? এটাকে পাশে নাও, এটাকে পাশে নাও, তাহলে অঙ্ক শেষ। 2 ইন্টু রুট ওভার 3.25, এটাই হবে কি আমাদের কারেক্ট আনসার। আশা করি পুরোপুরি ক্লিয়ার হয়েছে। তোমরা কমেন্টে জানিয়ে ফেলো উত্তরটা বুঝতে পারছো কিনা, কমেন্টে জানিয়ে ফেলো পুরোটা বুঝতে পারছো কিনা। একটু চালু চালু জানিয়ে ফেলো পুরোপুরি বুঝতে পারছো কিনা। চালু চালু একটু চালু চালু জানিয়ে ফেলো পুরোপুরি বুঝতে পারছো কিনা। আমরা তাহলে হচ্ছে কি এগুলো SW হিসেবে দিয়ে দিব, ঠিক আছে। এগুলো এখন তোমরা বাসায় একলা একলা সলভ করে ফেলতে পারবা। আচ্ছা এইটাকে আমি কইটা দিই, এখানে ইয়া বড় প্রশ্ন দিছে, আমরা আস্তে আস্তে চলো প্রশ্নটা পড়ি। প্রশ্নটা হচ্ছে মুক্তভাবে কোন বস্তুর, পরন্ত কোন বস্তুর জি নির্ণয় করতে গিয়ে একজন ছাত্র একটি সরল দোলকের দৈর্ঘ্য L পরিবর্তন করে ভিন্ন ভিন্ন L এর জন্য দোলকের দোলনকাল T পরিমাপ করলো। এখন সে y এক্সিসে T স্কয়ার রাখছে, মানে সে গ্রাফ প্লট করছে, সে গ্রাফ প্লটে y এক্সিসে সে T স্কয়ার রাখছে, আর x এক্সিসে সে L রাখছে, মানে এখানে L। তো প্রশ্ন হচ্ছে এখানে সে ঢাল বের করছে, ওই জি এর মানটা কত? ঢাল বের করছে, ঢালকে নাম দিছে S, হ্যাঁ। তো জি এর মান চাইছে, একটু পেঁচানো প্রশ্ন। তো এখন টি স্কয়ারের সাথে এল এর আগে তোমার ফর্মুলা জানা থাকা লাগবে। তো আমরা সবাই ফর্মুলা জানি যে টি ইকুয়াল টু 2 পাই রুট ওভার এল বাই জি, এটা হচ্ছে আমাদের ফর্মুলা। এবার উভয়কে স্কয়ার করে দাও, তাহলে টি স্কয়ার সমান সমান 4 পাই স্কয়ার এল বাই জি। তোমাকে যদি বলি এটা ঢাল নির্ণয় করো, এই গ্রাফ, গ্রাফ দেখতে কেমন জানা দরকার নেই, ঢাল কত সেটা বলো। উত্তর তো খুবই সহজ, ওয়াই অক্ষের ভ্যালু ডিভাইডেড বাই এক্স অক্ষের ভ্যালু, ঠিক আছে। উপরে হবে টি স্কয়ার, নিচে হবে এল, ওয়াই অক্ষের ভ্যালু ডিভাইডেড বাই এক্স অক্ষের ভ্যালু, এটাই তো ঢাল। এই ঢালকে স্যারের নাম দিয়ে দিছে এস, এটার মান হচ্ছে এস। তাহলে তুমি এখান থেকে টি স্কয়ার বাই এল কে আলাদা করো, আলাদা করে এস লিখো। তাহলে টি স্কয়ার বাই এল, এই এলটাকে ডান থেকে বামে নিয়ে আসো, তাহলে টি স্কয়ার বাই এল সমান সমান 4 পাই স্কয়ার বাই জি। তাহলে টি স্কয়ার বাই এল, এটার মানটা কত আসবে? এস। তাহলে এস সমান সমান 4 পাই স্কয়ার বাই জি। তো স্যার এখান থেকে জি বের করতে বলছে, তাহলে জি সমান সমান কত দাঁড়াচ্ছে? 4 পাই স্কয়ার বাই এস। এখন এখন তুমি এখান থেকে খুঁজে বের করো, এই যে আছে অপশন বি আছে 4 পাই স্কয়ার বাই এস। এর মাধ্যমে কিন্তু আমাদের এই টাইপটা শেষ হয়ে গেছে। এটা এখন তোমরা SW হিসেবে থাকবে একই ম্যাথ, ঠিক আছে। এখানে তার মানে টি হলো 2 পাই রুট ওভার এল বাই জি, সব অঙ্ক এখন তোমরা পারবা। এটাও তোমার SW এই টাইপের ম্যাথের আন্ডারে পড়ছে, ঠিক আছে।
তারপর SW, এগুলো তোমরা ইজিলি পারবে, ঠিক আছে। আচ্ছা এটা একটু পড়ি। এখানে প্রশ্ন কি বলছে, এবি দূরত্ব অতিক্রম করতে ববের কত সময় লাগছে। খেয়াল করে দেখো, এবি দূরত্ব অতিক্রম করতে ব্যাটাস অফ বায়োলজি কতখানি সময় লাগছে, ঠিক আছে, এই এতটুকু দূরত্ব। আমরা এই গ্রাফের দিকে একটু তাকাই তো, এই গ্রাফের দিকে, তো এটা ছিল তার মিনিমাম পয়েন্ট আর এটা তার ম্যাক্সিমাম পয়েন্ট। এই গ্রাফে মিনিমাম পয়েন্ট কোনটা, এই গ্রাফে মিনিমাম পয়েন্ট এইটা, ম্যাক্সিমাম পয়েন্ট কোনটা, ম্যাক্সিমাম পয়েন্ট এইটা। তার মানে মিনিমাম থেকে ম্যাক্সিমাম যাওয়া মানে হচ্ছে এতটুকু পথ অতিক্রম করা। তার মানে মিনিমাম থেকে ম্যাক্সিমাম, মানে মিনিমাম থেকে ম্যাক্সিমাম যাওয়া মানে হচ্ছে এতটুকু পথ অতিক্রম করা, ঠিক আছে, এতটুকু। এখন স্যার বলে দিছে যে এবি দূরত্ব অতিক্রম করতে কি পরিমাণ সময় লাগে। এবি দূরত্ব অতিক্রম করতে যে পরিমাণ সময় লাগে, এসি পথ অতিক্রম করতে তো একই পরিমাণ সময় লাগবে, তাই না, একই। তাহলে আমরা চলো এসি পথ অতিক্রম করতে কি পরিমাণ সময় লাগে সেটা বের করি। তুমি জিনিসটা বি থেকে ছাইড়া দিচ্ছ, সে এতে আসার পর অনেক স্পিড ছিল, আস্তে আস্তে সে উপরের দিকে উঠবে, স্পিড কমে যাবে, সিতে এসে তার স্পিডটা কমে যাবে একবারে। তাহলে সে যে এতটুকু পথ অতিক্রম করলো, ওই কত টাইম লাগছে সেটা বের করতে হবে। এখন প্রশ্নে স্পষ্ট বলে দিচ্ছে এটা একটা সেকেন্ড দোলক। সেকেন্ড দোলকের বৈশিষ্ট্য কি, সেকেন্ড দোলকের বৈশিষ্ট্য হচ্ছে তুমি এখান থেকে নিয়ে ছাইড়া দিবা, সে এই দিকে আসতে 1 সেকেন্ড সময় লাগে, আবার এইখান থেকে এখানে আসতে আরো 1 সেকেন্ড সময় লাগে, টোটাল টি এর মান 2 সেকেন্ড। আমি আবারও বলি, সেকেন্ড দোলক মানে কি 1 সেকেন্ড, আবার 1 সেকেন্ড, 2 সেকেন্ড। এখন স্যার কিন্তু এখান থেকে জার্নি শুরু করে এখানে জার্নি শেষ চায় নাই, স্যারে চাইছে এখান থেকে জার্নি শুরু করে এখানে কতটুকু সময় লাগে। তো তুমি জানো এখান থেকে পুরোটা লাগে 1 সেকেন্ড, তাহলে অর্ধেক যেতে লাগে কত সেকেন্ড, হাফ সেকেন্ড। ক্লিয়ার? আবার বলি, এখান থেকে আমি ছেড়ে দিলাম, সেকেন্ড দোলক মানে কি এই জায়গায় আসতে তার লাগবে 1 সেকেন্ড। এখন স্যার এখান থেকে এতটুকু চায় নাই, স্যার চাইছে কি এখান থেকে এতটুকু চাইছে, যখন তুমি ছেড়ে দিবা কয় সেকেন্ড লাগবে, 1 সেকেন্ডের অর্ধেক, হাফ সেকেন্ড। আবার এখান থেকে আবার এখানে আসলো কত, একই হাফ সেকেন্ড। তো তোমার চাইছে হলো এখান থেকে এখানে, মানে কি এই যে বি থেকে এই চাইছে স্যারে, তো বি থেকে বের করা যে কথা, এ থেকে সি বের করা একই কথা, তুমি যেমন ইচ্ছা চিন্তা করো, ঠিক আছে। তাহলে তোমার আনসার কি দাঁড়াবে, হাফ সেকেন্ড। কোন অঙ্ক করা দরকার নাই, এতটুকু তোমার কত দাঁড়াচ্ছে, হাফ সেকেন্ড। এটা আরেকবার ব্যাখ্যা করা যায়, সেকেন্ড দোলক মানে কি টি এর মান 2, তো আমরা জানি এখান থেকে এতটুকু হচ্ছে একটা পূর্ণ কম্পন, এই যে এখান থেকে এতটুকু একটা পূর্ণ কম্পন, ঠিক আছে। এই পুরাটা যদি 2 হয় তাহলে এতটুকু কত হবে 0.5, কারণ কি এতটুকু হলো পুরোটা 4 ভাগের 1 ভাগ, এটা তো কমন সেন্স। এই যে 1 2 3 4, 4 ভাগের 1 ভাগ হইতেছে আমাদের এই অংশটুকু, সেটা উত্তর হবে 0.5। এখন বলছে ওবি এর দৈর্ঘ্য বের করো। তো দৈর্ঘ্য মানে কি, এই যে এখান থেকে এতটুকু, কই ওবি কই, ওবি কই, এই যে এতটুকু, স্যারে ওবি এর দৈর্ঘ্য চাইছে, তো এটা কিসের মান, এটা মানে কি এল না, স্যারে এল এর মান চাইছে। তো টি এর মান দেওয়া আছে, তুমি এল এর মান বের করতে পারবে না, খুবই সহজ, টি ইকুয়াল টু 2π√L/g। স্যারে দিয়ে দিছে টি এর মান হচ্ছে 2 সেকেন্ড, আর জি এর মান দিয়ে দিছে হচ্ছে 10 সেকেন্ড, 10 মিটার পার সেকেন্ড স্কয়ার। এখান থেকে কোনাকুনি গুণটুন করে এল এর মান বের করতে, এর মাধ্যমে এই ম্যাথটাও শেষ, ঠিক আছে। এখন আরেকটা আমরা গ্রাফ দেখি, রাজশাহী বোর্ড 2021 সালে আসছে। একটা স্প্রিং এর এক প্রান্তে এম ভর তুমি ঝুলাই দিছো আর টি স্কয়ার তুমি রাখছো, তো এখন গ্রাফ প্লট করো। আমরা জানি টি ইকুয়াল টু 2π√M/k, তাহলে উভয়কে স্কয়ার করে দাও, তাহলে টি স্কয়ার সমান সমান 4π²M/k। তো এখানে কে আর 4π² হচ্ছে কনস্ট্যান্ট, তাহলে টি স্কয়ারের সাথে এম এর সম্পর্কটা কিরকম হবে, সমানুপাতিক সম্পর্ক হবে। তুমি y অক্ষ বরাবর যদি তুমি টি স্কয়ার রাখো আর x অক্ষ বরাবর যদি তুমি m কে রাখো, তাহলে এটা উত্তর হয়, এটা সমানুপাতিক, এটা সমানুপাতিকের জন্য, ঠিক আছে। এখন কাহিনী হইতেছে কি, গ্রাফ কি এটা হবে না, এটা হবে না, হয় এ হবে না তো সি হবে। এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া এ হবে নাকি সি হবে, কারণ দুইটাই তো উপরের দিকে উঠছে। উত্তর হচ্ছে এটার ক্ষেত্রে m এর মান যদি 0 হয় তাহলে টি এর মান কত হবে, 0 হবে, কারণ m এর মান তো 0 পসিবলই না, সো এটা গ্রাফ হবে না, গ্রাফ হবে এইটা। এতে খেয়াল করে m এর মান যদি 0 হয়, এখানে m এর মান 0 না, এখানে m এর এখানে খেয়াল করে দেখো টি এর একটা ভ্যালু আছে, হ্যাঁ m এর মান 0, m এর মান 0 কিন্তু টি এর একটা ভ্যালু আছে। আচ্ছা আচ্ছা 1 মিনিট, আমি তো আরেকবার ভাবি, এটা এখানে m এর মান হচ্ছে 0, ক্লিয়ার। m এর মান যদি 0 হয়, আমরা একটু দেখি তো, m এর মান যদি 0 হয় তাহলে টি এর মান কত হবে, 0 হওয়ার কথা। তো এই গ্রাফে m এর মান 0 হলে টি এর মান 0 হয় নাই, তাহলে এটা বাদ, এটা বাদ, এটা বাদ যাবে, এটা ঠিক আছে, এটা ঠিক আছে। আমি আবার রিপিট করি, m এর মান 0 হলে এখানে m এর মান 0 বসাও,
তোমার টি এর মান 0 আসবে। সো গ্রাফের মধ্যে এটাই হইতে হবে, এম এর মান 0 হলে টি এর মান 0। এই গ্রাফ এটা মিলতেছে না, এই গ্রাফে এম এর মান 0 বসালে টি এর দেখো একটা মান আছে উপরে, সো এটা মিলতেছে না, এটা মিলছে, ঠিক আছে, উত্তর হবে অপশন এ। তো এখানে যে সিকিউ আছে এল এর মান বের করতে বলছে, তোমাকে টি দিয়ে দিছি, এল বের করতে বলছে, সহজ ম্যাথ, ঠিক আছে। এরপরে আমরা চলে যাব সুতার টান। নেক্সট আমাদের বের করতে হবে সুতার টান, ঠিক আছে। একজন বলছে ই বাই জি কখন হবে, দেখো আমাদের আরেকটা ফর্মুলা আছে, টি ইকুয়াল টু 2 পাই রুট ওভার ই বাই জি, এটাও একটা ফর্মুলা। এখানে আসলে আলাদা কিছুই না, এখানে ইও মানে একটা দৈর্ঘ্য বোঝায়, তবে তবে এখানে ই এর আলাদা একটা নাম দেয় আর কি। হ্যাঁ, এটাও একটা দৈর্ঘ্য, ওইখানে নাম ছিল কার্যকরী দৈর্ঘ্য, আর এখানে শুধু দৈর্ঘ্য, ক্লিয়ার। ওইখানে ছিল সরল দোলক, আর এখানে অ্যাকচুয়ালি সরল দোলক না আর কি, স্প্রিং এর মতো, স্প্রিং স্প্রিং যখন এভাবে দুলে সেটা, এটা হলো পার্থক্য। এখন আমরা শিখবো সুতার টান। তো ভাইয়া সুতার টান মানে কি, এই যে এটা কনসেপ্ট শিখাই দিই, পুরো সিকিউ শিখাবো না, অনেক বড়, অনেক সময় লেগে যাবে, আমি কনসেপ্টটা শিখাই দিই, সুতার টানের কনসেপ্ট, ঠিক আছে। আগে আমি বেসিকটা শিখাই, তোমরা বাসায় নিজেরা ট্রাই করবা। ধরো তুমি কোন একটা বস্তুকে ঘুরাচ্ছ, তুমি যখন সেটাকে ঘুরাইতে চাইবা, তখন তুমি যে কোনো একটা বিন্দুতে নির্ণয় করতে চাও, তুমি যে কোনো একটা বিন্দুতে, ধরো এটা হচ্ছে আমাদের কেন্দ্র, তুমি এটা হচ্ছে এ বিন্দু, এই যেমন আমি উদ্দীপক থেকে বুঝাই, এটা দেখেই বুঝি, এটা দেখো, এটা কিন্তু অ্যাকচুয়ালি একটা বৃত্তের একটা অংশ। তোমাকে স্যারে বললো ধরো বি বিন্দুতে সুতার টান বের করো, যেমন হচ্ছে রনির উপর সুতার টান নির্ণয় করো, হ্যাঁ, বা এই বিন্দু তুমি সুতার টান নির্ণয় করো, যে কোনো একটা বিন্দুতে তোমাকে সুতার টান নির্ণয় করতে বলবে। তো সুতার টান, টান টান এক ধরনের কি বল, টান এক ধরনের কি বল, বল মানে কি এফ। তো তোমাকে যদি স্যার এফ বের করতে বলে, তুমি অনেকগুলা ওয়েতে তুমি যেতে পারো। তো এফ বের করতে গেলে তোমার আসলে ওমেগার মান কিন্তু তোমার লাগবে, এফ ইকুয়াল টু এম ওমেগা স্কয়ার আর, তোমরা সবাই জানো এম ওমেগা স্কয়ার আর, ওমেগা তোমার দরকার। ওমেগা আবার আমরা ফর্মুলা জানি, ওমেগা সমান সমান টোয়াইস পাই বাই টি, ঠিক আছে। আবার টি সমান সমান টোয়াইস পাই রুট ওভার এল বাই জি, 2 পাই কেটে দাও, ওমেগা সমান সমান কত যাচ্ছে রুট ওভার জি বাই এল। বলতে পারো কি লিখে এটা করতেছেন, কারণ এল এর মান স্যার দিয়ে দিছে, স্যার এল এর মান দিয়ে দিছে, যে দেখো এই যে কার্যকরী দৈর্ঘ্য হচ্ছে 3 মিটার, তো তুমি এল এর মান জানো, জি এর মান জানো, ওমেগা বের হয়ে গেল, ওমেগার মান এখানে বসাই দিলে তোমার টান বের হয়ে গেল, ঠিক আছে। এটা এটা এ বা বি বিন্দুর জন্য বলে নাই, এটা জাস্ট বলছে যে কোন একটা বিন্দুর জন্য, এই যে রনির জন্য, রনি দোল খাইতেছিল সেটার জন্য। এইখানে হচ্ছে উদ্দীপকে বি অবস্থানে রনি ও বনে সমান কার্যবল অনুভব করবে কিনা। তো খেয়াল করে দেখো, এইটাই হচ্ছে এই কনসেপ্ট, যে সে যদি এখানে থাকে তাহলে সে কিরকম বল অনুভব করবে, আর যদি সে এইখানে থাকে তাহলে সে কি পরিমাণ বল অনুভব করবে। তো দেখো এটা আমি বি বিন্দু নাম দিলাম, বি বিন্দুর জন্য তার তো নিজের একটা ওজন আছে, তাই না, ওজন তো খারাপ নিচের দিকে তো ক্রিয়াশীল হয়, তার মানে সে নিচের দিকে এমনিতে একটা এমজি বল লাভ করতেছে। আবার যে ঘুরানো হচ্ছে একটা কেন্দ্রমুখী বল আছে, সে কেন্দ্রমুখী বলটা হচ্ছে এম বি স্কোয়ার বাই আর, সব মান তুমি জানো, বি জানো, আর জানো, হ্যাঁ এম জানো, এম তুমি বলতে পারো ভাই বি করতে পাইছেন, ওই যে ওমেগা তো তুমি জানো, ওমেগা জানলে বি বের করা যায়, বি ইজ ইকুয়াল টু আর ওমেগা, এখানে তুমি ওমেগা গতে বের করছো, আর এর মান তুমি জানো, তার বি বের হয়ে যাবে। সো বি বিন্দুতে তোমার টান বের হয়ে গেল, সো টি অফ বি বিন্দু সমান সমান এইটা, এটা দিয়ে তুমি করে ফেলবা, একজনের জন্য আনসার বের হয়ে গেল। এবার ঝামেলা হলো বাকি বিন্দুর জন্য, তো বাকি বিন্দুর জন্য কি করবে, একটা অ্যাঙ্গেল ক্রিয়েট করছে, দেখো একটা অ্যাঙ্গেল থিটা ক্রিয়েট করছে, সো ফলে জি কিন্তু পুরোটা সে পাবে না, জি সে cos থিটা আকারে পাবে, সে অ্যাঙ্গেল আকারে পাবে, ঠিক আছে। আগে সে জি পুরোটা পাইছিল, কেন, খাড়া নিচের দিকে ছিল, বাট এখন সে অ্যাঙ্গেল করে পাবে। সো তুমি এই বিন্দুর জন্য যখন করবা তখন জি পুরোটা পাবে না, তখন জি পাবে অ্যাঙ্গেল করে, cos থিটা অ্যাঙ্গেলে পাবে, সো কি হবে এম জি cos থিটা হয়ে যাবে। তো ক্লিয়ার, আশা করি বুঝতে পারছো। বাকি যে অংশটুকু আছে সেটা তুমি দিয়ে দিবা, এটা ছিল আসলে আমাদের মূল পার্থক্য। আমি একটু ব্রেক নিচ্ছি, মানে অল্প একটু, বেশিক্ষণ না, তোমরা এটা একটু পড়ো, এটা একটা রিডিং দাও, হ্যাঁ। এটা হচ্ছে তোমাদের জন্য একটা শর্টকাট টেকনিক নিয়ে আসছি, অ্যাসপেক্ট আমার বইতে আমার অনেক পাবেত হয়ে গেছে, আমি আসলে পাবেত হয়ে গেছে, আমি একটু পানিও খেতে হবে, টানা 2 ঘন্টা, হ্যাঁ, আমি একটু পানি খেয়ে নিই।
তো আমরা হচ্ছে আমার পানি খাওয়া শেষ। এখানে একজনের কমেন্ট দেখতে পাচ্ছি, বব থেকে ইঞ্জিনিয়ারিং কোর্স আসবে কিনা। হাসানুল্লাহ, না, বব থেকে ইঞ্জিনিয়ারিং কোর্স আসবে না, তবে ভার্সিটি স্পেশাল কোর্স আসবে, ফুল কোর্স ঢাকা বিশ্ববিদ্যালয়, ঠিক আছে। তারপর জিএসটি স্পেশাল কোর্স আসবে, বাট ইঞ্জিনিয়ারিং কোর্স এখন আপাতত আসবে না, হয়তো আরো পরে ফিউচারে আমরা ইঞ্জিনিয়ারিং সেক্টরটা আরো স্ট্রং হয়ে নিই তারপর। বাট আমাদের মূল ফোকাস কিন্তু আসলে মেডিকেলের পরে আমাদের মূল ফোকাস কিন্তু ভার্সিটি দিকটা। হ্যাঁ, ঢাকা বিশ্ববিদ্যালয় জিএসটি সেক্টরটা তো আমাদের দাঁড়ায় গেছে বর্তমানে বাংলাদেশে ওয়ান অফ দ্য লার্জেস্ট জিএসটি, যদি তুমি বলো ব্যাটার্স অফ বায়োলজি, ওয়ান অফ দ্য লার্জেস্ট। কারণ আমাদের বিগত জিএসটি কোর্সে কিন্তু 3600 স্টুডেন্ট ছিল। হ্যাঁ, অনেক বড় প্ল্যাটফর্মে কিন্তু এত স্টুডেন্ট হয় না, বাট আমাদের ব্যাটার্স অফ বায়োলজি এবার অনেক হয়েছে। আর এগ্রিতেও আলহামদুলিল্লাহ অনেক হয়েছে, তোমার প্রায় 2000 জন হইতেছে ফুল করছে, আর তোমার এক্সাম বেঁচে আছে প্রায় 800-2800 জন হয়ে গেছে আর কি, ঠিক আছে। তো এবার ব্যাটার্স অফ বায়োলজি জিএসটি এবং এগ্রি দুইটাতে হেভি স্টুডেন্ট ছিল, আগের বছর এত ছিল না, আগের বছর আরো অর্ধেকেরও কম ছিল। আচ্ছা, আমরা আরেকজন একটা প্রশ্ন করছে, ভাইয়া এমজি কেন্দ্রমুখী বল বিপরীত দিকে ক্রিয়া করে, এমজি মাইনাস এফ হবে না? দেখো ভাইয়া, আমরা যেটা করতেছি এটা খাড়া নিচের দিকে, খেয়াল করে দেখো, এটা খাড়া নিচের দিকে, খাড়া নিচের দিকে। তো নিচের দিকে জিও ক্রিয়াশীল, তুমি যখন ঘুরাইতেছো সেই জিনিসটা বল প্রয়োগ হইতেছে নিচের দিকে। তুমি যে ঘুরাইতেছো ওজন নিচের দিকে ক্রিয়াশীল, তুমি যে ঘুরাইতেছো সে বল প্রয়োগটাও নিচের দিকে। একই দিকে হলে জীবনও কি মাইনাস হয়? আমাকে একটু বলো দেখি। প্লাস। এখন মাইনাস কখন হবে? মাইনাস হবে যদি স্যার এই বিন্দুটার জন্য বল বের করতে বলে। স্যারে ধরো প্রশ্ন চেঞ্জ করে দিল, স্যারে তোমাকে বলো সি বিন্দুর জন্য নির্ণয় করো, তখন তুমি কেমনে করবা? তখন হচ্ছে এই বরাবর এই যে নিচের দিকে এমজি ক্রিয়াশীল, আর উপরের দিকে তখন তোমার এফ ক্রিয়াশীল। তখন হয়তো তোমারটা তখন কারেক্ট ছিল, তখন হয়তো এমজি মাইনাস এফ মানে কি এম ভি স্কয়ার বাই আর, তখন এটা হইতো। সো আশা করি ক্লিয়ার হয়ে গেছে যে যখন নিচের দিকে বলবে এটা কি নিচের দিকে না, তখন প্লাস হবে, আর যখন উপরের দিকে বলবে তখন মাইনাস হবে। দ্যাটস ইট। তো আমরা আমাদের এই চ্যাপ্টারের সর্বশেষ টপিকে চলে আসছি। টপিকের নাম হচ্ছে পাহাড়ের উচ্চতা বা হারানোর সময়, এবং এইটা এই চ্যাপ্টারের দ্য মোস্ট ভেরি 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 মানে প্রশ্ন ফাঁস। তোমাদের বলে দিলাম প্রশ্ন ফাঁস, পরীক্ষা এইটাই আসবে। প্রতি 9টা বোর্ডের মধ্যে 5টা বোর্ডে কিন্তু পাহাড়ের উচ্চতা ম্যাথ আসে বা হারানোর সময় ম্যাথ আসে। এটা বুঝতে গেলে তোমাকে মহাকর্ষ চ্যাপ্টারে চলে যেতে হবে, ঠিক আছে, মহাকর্ষ চ্যাপ্টারে চলে যেতে হবে। এখন হয়েছে কি, দুনিয়ার ফর্মুলা, এত ফর্মুলা শেখার কোনো দরকার না, আমি দাগাই দিব যেগুলো, শুধু সেগুলো শিখবা, ঠিক আছে। যেমন এই ফর্মুলাটা শিখবা একটা, তারপর খনির গভীরতা 2টা, এগুলো ডিরেক্ট অ্যাপ্লাই করা যায়, এগুলো বইয়ে সরাসরি আছে, তো প্যারা নাই। 2টা, পাহাড়ের উচ্চতা 3টা, আর নাই, শেষ। এই 3টা ম্যাথ, এই 3টা ফর্মুলা এখনই ক্লাসেই শেষ করে ফেল। তো প্রথম ফর্মুলাটা কি, চলো আমি বুঝাই দিই। কি আমরা শিখতেছি এটা কি, আমাদের টপিকের নাম কি? টপিক নাম হচ্ছে এটা, তুমি পাহাড় উচ্চতা নির্ণয় করতে চাও, এইচ নির্ণয় করতে চাও, ঠিক আছে। তো এটার জন্য 3টা ফর্মুলা আছে, একটা হচ্ছে এইচ নির্ণয়ের জন্য, আরেকটা হচ্ছে টাইম নির্ণয়ের জন্য, টি। তো যখন সরল দোলক নিচে ছিল তখন ধরে নিলাম সেটা টি, যখন উপরে চলে গেল তখন সেটা হলো টি প্রাইম। তুমি যখন উপরে যাবা তখন তোমার জি এর মান কি হয়ে যাবে, কমে যাবে। আমরা ফর্মুলা জানি টি ইকুয়াল টু 2π√L/g। তো তোমার জি এর মান যদি কমে যায় তাহলে অবশ্যই টি এর মান বেড়ে যাবে। তো টি এর মান বেড়ে যাওয়া মানে কিন্তু স্লো হয়ে যাওয়া, স্লো হইলে কিন্তু সময় হারায়। তার মানে এইখানে যদি 1 ডে হয়, এখানে হবে 1 ডে চেয়ে বেশি। 1 ডে মানে কি বলতো, 86,400 সেকেন্ড। এটা তোমরা মুখস্থ রাখবা। এটা কেমনে আসছে, আমরা জানি একদিনে মানে 24 ঘন্টা, 1 ঘন্টা মানে 3600 সেকেন্ড। এটা গুণ করো, 86,400 সেকেন্ড আসবে। সো 86,400 সেকেন্ড হলো এইখানে সে দৌড় দিচ্ছে। একদিনে সে একবার দুইবার, মানে একবার হলে 1 সেকেন্ড, দুইবার হলে 2 সেকেন্ড, এরপরে সে একদিনে 86,400 বার অর্ধ দোলন দেয়।
এখন তুমি যখন উপরে চলে যাবা সেটা ৮৬,৪০০ হবে না, সেটা স্লো হয়ে যাবে, সে সময় হারাবে। মানে ধরো ৮৬,২০০ হয়ে গেল, তাহলে সে 200 সেকেন্ড তুমি হারাই ফেললা, লস হয়ে গেল বা স্লো হয়ে গেল। এই টি প্রাইমই তোমাকে বের করতে হবে। তো এটার জন্য ফর্মুলা হচ্ছে টি প্রাইম সমান সমান 2 ইন্টু ৮৬,৪০০ ডিভাইডেড বাই ৮৬,৪০০ মাইনাস এন। এটা হচ্ছে ফর্মুলা। তোমার প্রশ্ন ভাই এই এন মানে কি? ওই যে এন মানে সে যত সেকেন্ড তুমি হারাবা ওইটাই এন। শেষ, একটা ফর্মুলা শেষ। এবার 2 নম্বর ফর্মুলা হচ্ছে পাহাড়ের উচ্চতা নির্ণয়ের ফর্মুলা, h সমান সমান t2/t1 মাইনাস 1 ইন্টু r। এখন আমরা 2 নম্বর ফর্মুলা শিখবো। এটা ছিল আমাদের 1 নম্বর ফর্মুলা। 2 নম্বর ফর্মুলা কি? h সমান সমান t2/t1 মাইনাস 1 ইন্টু r। আমরা চলো আরেকবার পড়ি। h সমান সমান t2/t1 মাইনাস 1 ইন্টু r। তো t2 মানে কি? t2 মানে হচ্ছে এখানে যে টাইমটা সেটাকে আমরা t2 নাম দিচ্ছি, এখানে যে টাইমটা সেটাকে আমরা t1 নাম দিচ্ছি, দ্যাটস ইট। তো নিচে তো সে তার দোলনকাল তো তুমি জানো 2 সেকেন্ড ছিল, সো নিচের t1 কে তুমি চাইলে 2 লিখতে পারো। আর t2 টা তো আমরা মাত্র বের করছি যে এখান থেকে t প্রাইম মানেই t2, টি প্রাইমের মানটা এখানে বসায় দেবো, আর এর মান জানো h বের হয়ে যাবে। বিশ্বাস হয় না যে অঙ্কগুলো এত সহজ? চলো একটা অঙ্ক করেই আসে। এগুলো অবজেক্টিভ, এগুলো আমার করার কিছুই না। আমি সিকিউ করাবো, এগুলো তোমাদের জন্য এমনি দিচ্ছি তোমরা প্র্যাকটিস করার জন্য। আমি সিকিউ করাবো, কারণ সিকিউ যে পারে সে অবশ্যই এমসিকিউ পারবে। মানে এগুলো তো সিকিউই বেস্ট কোশ্চেন। একটা সেকেন্ড দোলক কোন একটি পাহাড়ে পাদদেশের সঠিক সময় দেয়, কিন্তু দোলকটিকে পাহাড়ে চূড়ে নিয়ে গেলে এটা প্রতি ঘন্টায় 30 সেকেন্ড সময় ধীরে চলে। এখানে প্রতি ঘন্টায় বলছে, বাট আমি যে তোমাদের যেটা শিখাইছি এটা প্রতিদিনের জন্য ছিল। একদিনে কত সেকেন্ড হারায় তোমাকে সেটাকে বের করতে হবে। তো এখানে স্যারে কিন্তু দিয়ে দিছে 1 ঘন্টায় সে 30 সেকেন্ড সময় হারায়। 1 ঘন্টায় হারায় সে কতটুকু? 30 সেকেন্ড। ঠিক আছে, এখন লাগবে তোমার একদিনের জন্য লাগবে, তাহলে 24 ঘন্টায় হারায় 24 গুণন 30। তো 24 একে 24, 24 38, 3 24 72, সো 720 এত সেকেন্ড সে সময় হারায়। সো এইটাই এন এর মান, যত সেকেন্ড হারায় সেটাই এন। স্যার বের করতে বলছে পাহাড়ের চূড়ার দোলনকাল কত, মানে t2 অথবা t প্রাইম একই কথা। তাহলে t2 সমান সমান ফর্মুলা কি ছিল? 2 ইন্টু ৮৬,৪০০ ডিভাইডেড বাই ৮৬,৪০০ মাইনাস এন। এন এর মান তুমি 720 বসায় দিবা, যা বের হবে এটা ফুল ডিজিট নিবা। সাবধান, এখানে একটা সাবধান হচ্ছে ফুল ডিজিট নিতে হবে। ফুল ডিজিট এখানে একটা ডিজিট বাদ দেওয়া যাবে না, ক্যালকুলেটরে ফুল ডিজিট নিতে হয় এই অঙ্কগুলায়, নয়তো উত্তর মিলা না, নয়তো যে ঘর নাম্বারে তোমার পাহাড়ের উচ্চতা মিলবেই না। ঠিক আছে, এটা সাবধান থাকবা, এই অঙ্কগুলো একটু এক্সেপশনাল, সাবধান, ফুল ডিজিট নিবা। ঘতে কি বলছে? পাহাড়ের উচ্চতা h নির্ণয় করো। খুবই সহজ, h সমান সমান t2/t1 মাইনাস 1 ইন্টু r। এই যে তুমি t2 এর মান বের করছো, ফুল ডিজিট নিবা, এটা এখানে বসাই দিবা। আর t1 এর মান কত? 2 সেকেন্ড। আর r এর মান কত? ওই যে 6.4 × 10⁻6 পৃথিবীর ব্যাসার্ধ আর কি। ঠিক আছে, এটা পুরোটা বসাই দিলে তুমি কি পাবা? পাহাড়ের উচ্চতা পাবা মিটার এককে। এটা পরবর্তী কিলোমিটার বানিয়ে নিতে পারো। এই মাধ্যমে আমাদের আজকের ক্লাস এখানেই শেষ। ঠিক আছে, অবশেষে ক্লাসটা শেষ হয়েছে। তোমরা সবাই কমেন্টে জানাবা যে পুরোপুরি ঠিক আছে কিনা, ক্লিয়ারলি বুঝতে পারছো কিনা। একটু তাড়াতাড়ি কমেন্টে বলো পুরোপুরি বুঝতে পারছো কিনা। ওকে, সো আজকের মতো এতটুকুই, আল্লাহ হাফেজ।